আমাদের কি করণীয় এই সমস্ত নিয়ে কথা হবে। এখানে আমাদের পুরাতন মেম্বার অত বেশি নেই, নতুনদেরকে আজকে আমরা স্বাগত জানিয়েছি। 12 থেকে 30 বছরের মধ্যে যারা 2-1 এর বাইরে আছে তাদেরকে আমরা ঠিক 12 বছরের ধরে আমরা তাদেরকেও স্বাগত জানাই এবং ওই 2-1 জন্য একটা জোরে তালি হতে পারে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই প্রোগ্রামের বেসিক বিষয় হচ্ছে আমরা অন টাইম শুরু করবো এবং অন টাইম শেষ করবো। আপনারা আসার সময়টা জেনেছেন, যাওয়ার সময় জানেন। যাওয়ার সময় হচ্ছে 5টা, হয়তো এর আগে, কিন্তু পরে হবে। তো সবাই জন্য একটি শর্ত থাকবে, আমি এখন কিন্তু আনুষ্ঠানিক কথা বলছি না, অনানুষ্ঠানিক কথাগুলোই বলছি। সবাই দয়া করে মোবাইলটা সাইলেন্ট করতে হবে, কোনোভাবে মোবাইল রিসিভ করা যাবে না। যাদের মোবাইল রিসিভ করা খুব বেশি প্রয়োজন আপনারা এখন নিজে ফোন দিয়ে করতে পারেন। এটি হচ্ছে বিষয়, শুধুমাত্র মোবাইলটা আমার জন্য বৈধ হবে, আর কারোর জন্য নয়। এই জন্য যেহেতু অনেকের সাথে আমার যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে, সেই কারণে। তো আমি আপনাদের সবাইকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি। জোরে একটা তালি হবে সবাইকে। আপনারা একটু লক্ষ্য করছেন যে বৈষম্যহীন সভ্যতার সাথে আমরা সবাই পরিচিত আছি কিনা। এখন আনুষ্ঠানিক কথা শুরু। বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা করবার জন্য নোবেলজয়ী বলছেন যে 3টি শূন্য বাস্তবায়ন করতে হবে। আপনারা অনেকে হয়তো ভুল বুঝেছেন, আজকে আমরা এখানে নোবেলজয়ী আসবে এই জন্য অনেকে চলে আসছেন কিনা আমি জানি না, ঠিক এরকম ঘোষণা আমরা দিইনি। আমরা তাকে পাবো না, কিন্তু তার সমস্ত কথাবার্তা নিয়ে আমরা এখন আলোচনা করবো। তো আমি বলছিলাম যে আমি ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, সাপোর্ট পার্সন 30 ক্লাব। আমার বামে উপস্থিত আছে নোমানুল্লাহ বাহার, তিনিও সাপোর্ট পার্সন, এবং আমাদের সাথে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন নায়েবে সুলতানা, তিনিও সাপোর্ট পার্সন। তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার ডানে আছে মুজাহিদুল ইসলাম, কি পার্সন, এবং এর পাশে আছে আইয়ুব বাদল, তিনিও কি পার্সন। তো কি পার্সন কি, সাপোর্ট পার্সন কি, ক্লাব কি, এগুলো একটু পরে কথাবার্তা হবে। আমরা বলছিলাম যে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা নিয়ে। তো আমরা অনুষ্ঠানের শুরুতে আমি অনুরোধ জানাবো, জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের শুরু হবে। জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে সবাই সম্মান প্রদর্শন করার জন্য আমি অনুরোধ জানাবো। অনেক ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মিস্টার শিল্পপতি MBM মহিউদ্দিন চৌধুরী, আমি তাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি।
এবং জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ জানাই। আমি আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের পুরো বিষয়টি আপনাদেরকে একটু জানাই। আমাদের অনুষ্ঠানে 3টি বিষয়ের উপর আলোচনা হবে। এরপর ক্লাব মেম্বারশিপ কিভাবে আমরা নিতে পারি বা এই কাজের সাথে আমরা কিভাবে যুক্ত হতে পারি সেই বিষয়ে আলোচনা হবে। আমাদের সাথে একটু পরে যুক্ত হবেন ইউনো সেন্টার থেকে একজন বিশিষ্টজন, যিনি এই চ্যাপ্টারটা পুরোটাই ইন্টারন্যাশনালি দেখাশোনা করেন। আমাদের সাথে ইতিমধ্যে মহিউদ্দিন চৌধুরী যুক্ত হয়েছেন। তিনিও তরুণদের উদ্দেশ্যে কিভাবে উদ্যোক্তা হওয়া যায় সেই বিষয়ে কথা বলেন, যেহেতু তিনি নিজে একজন স্বয়ং উদ্যোক্তা। এবং সর্বশেষ আপনাদের জন্য একটি মজার বিষয় আছে। সেই মজার বিষয়টি হচ্ছে স্যার আপনাদের জন্য একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন, সেই বিষয়টি আপনারা দেখতে পাবেন। বন্যা পরিস্থিতি এমন যদি না হতো তাহলে অবশ্যই তাকে আমরা ফিজিক্যালি না পেলেও আজকে আমরা অনলাইনে তাকে আমরা পেতাম, এবং অতীতে আমাদের ম্যাক্সিমাম অনুষ্ঠানে তিনি অনলাইনে যুক্ত হয়েছেন, কখনো 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 ফিজিক্যালি যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় উপদেষ্টা ফারুকের বীর প্রতীক মহোদয়। তিনি একটু কথা বলেছেন, ফেনীতে রয়েছেন, সেখানে নেটওয়ার্ক নেই আপনারা জানেন, যেহেতু ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তার অধীনে, সেই জন্য তিনিও আমাদের সাথে যুক্ত হতে পারবেন না। তো আমি প্রথমে আলোচনায় ফিরে যাই। আমি প্রথমে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি নাহিদা সুলতানা আপনাকে। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা জানাচ্ছি যাদের রক্তের বিনিময়ে বৈষম্যমূলক এই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, এবং সম্মান তাদের প্রতি যারা আহত হয়ে হসপিটালে এখনো পাশে আছেন আমাদেরই জন্য, আমাদের অধিকারের জন্য। 3-0 কোনো বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। জিরো কার্বন যতদিন না হবে ততদিন পুরো বিশ্বে দূষণ, জলবায়ুর এই পরিবর্তন, বন্যা, ঘূর্ণিঝড় এসব চলতেই থাকবে। এছাড়া বেকারত্ব যতদিন থাকবে ততদিন বৈশ্বিকভাবে, দেশীয়ভাবে আমরা কেউ উন্নতি এবং অগ্রগতির শীর্ষে কখনোই পৌঁছাতে পারবো না। আর দারিদ্রতা আমাদের জন্য, আমাদের বিশ্বের জন্য একটা অভিশাপ। আমরা চাই দারিদ্র মুক্ত, বেকার মুক্ত এবং কার্বন মুক্ত একটি সুন্দর পৃথিবী। আর এই থিওরিটি আমাদেরকে সাজিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি তাকে সম্মান ভরে স্মরণ করছি, যদিও তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত নেই বন্যা এবং রাষ্ট্রীয় কাজের কারণে। আমরা আশা করব কোনো এক সময় তিনি আমাদের মাঝে সশরীরে উপস্থিত হয়ে আমাদেরকে 3-0 সম্পর্কে আরো বিস্তারিত ব্যাখ্যা করবেন। ইতিমধ্যে আমাদের কাছে আমাদের অতিথিবৃন্দ এসে উপস্থিত হয়ে গেছেন, আমরা তার কথা শুনবো এবং তাকে সাপোর্ট করব। এছাড়া যারা 3-0 পার্সন আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের নিজস্ব আইডিয়াগুলো কাজে লাগিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবেন, এমন একটি পৃথিবী গড়ে তুলবেন যেখানে কোনো কার্বন থাকবে না, যেখানে কোনো দারিদ্র থাকবে না, যেখানে কোনো বেকারত্ব থাকবে না। আমরা হব উদ্যোক্তা। আমরা ডক্টর ইউনূস বলেছেন আমরা যেন চাকরির জন্য বসে না থাকি, চাকরি প্রত্যাশী আমরা হব না, আমরা চাকরি দেব, আমরা কর্মক্ষেত্র তৈরি করব, কর্মক্ষেত্রের জন্য অপেক্ষা করব না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের আরেকটি বার হয়তো কষ্ট দিব, সেটি হচ্ছে আপনারা জানেন যে এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবার জন্য ইতিমধ্যে শত শত আমাদের সন্তানেরা, আপনাদের ভাইয়েরা, অনেকেরই বড় ভাই, অনেকে ছোট ভাই, অথবা দেশের অনেকগুলো নাগরিক আমাদের কাছ থেকে চলে গেছেন, শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। আপনারা জানেন যে গত কয়েকদিনে বন্যাও বেশ কিছু মানুষের প্রাণহানি ঘটেছে। সে সমস্ত মানুষদের জন্য 1 মিনিট নীরবতা পালন হবে। সকলকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি।
বসতে পারেন চলে। অনেক ধন্যবাদ সবাইকে সহযোগিতা করবার জন্য। আমরা আলোচনায় ফিরে যাই, আমাদের আলোচনায় ফিরবে এখনই শূন্য বেকারত্ব নিয়ে কথা বলবে এবং কথা বলবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি নোমানুল্লাহ বাহাদ, সাপোর্ট পারসন। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, নজরুল গবেষক, শিক্ষাবিদ এবং সাপোর্ট পারসন 30 ক্লাব। অধ্যক্ষের আয়োজিত 30 ক্লাব কর্তৃক এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত অতিথি সুধীমণ্ডলী, বিশেষত 30 ক্লাবের সম্মানিত সদস্য এবং অংশীদারগণ, সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমাকে বলা হয়েছে যে বেকারত্ব শূন্য বেকারত্ব নিয়ে কিছু কথা বলার জন্য। আপনারা জানেন এই যে বাংলাদেশ বা সমগ্র পৃথিবীতে সম্পদ, আমাদের যে আয় বৈষম্য রয়েছে, বিভিন্ন ধরনের বৈষম্য রয়েছে, এর ফলশ্রুতিতে বেকারত্বের যে সমস্যাটি সেটি খুব দ্রুত প্রসারমান। এখনো পর্যন্ত এই বেকারত্বের কারণে আমরা আমাদের অনেক যুব সমাজ বা মানুষের মধ্যে অনেকেই এই বেকারত্বের সমস্যার কারণে আমাদের অর্থনীতি পর্যদস্ত, আমাদের সমাজে নানা ধরনের সমস্যার মধ্যে আমরা পতিত রয়েছি শুধুমাত্র বেকারত্ব সমস্যার কারণে। 30 ক্লাব এটি আপনারা সকলেই অবগত আছেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস এটা প্রতিষ্ঠা করেছেন। তিনি এই 3টা শূন্য অর্জনের জন্য সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। পৃথিবীর সকল সমস্যা যদি আমরা সমাধান করতে চাই, এই 3টি শূন্য অর্জনের প্রতি তিনি সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে এই বেকারত্ব নিরসন, এবং বেকারত্বকে আমরা শূন্যের কোটায়, পুরোপুরি শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব বলে তিনি মনে করেন। আমরাও সেটা মনে করি। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে বাংলাদেশের অবস্থান যদি আমরা বলি, আমাদের তারুণ্যের যে আধিক্য রয়েছে, তারুণ্যের আধিক্য, বিপুল জনসংখ্যার মধ্যে তারুণ্যের সংখ্যাটি অত্যধিক। সুতরাং এই তারুণ্য চাইলে কিন্তু অনেক কিছু সম্ভব, অনেক পরিবর্তন সম্ভব, যেটি আমরা সাম্প্রতিক অবলোকন করেছি, যেটা আমরা দৃশ্যমান সেই পরিবর্তন আমরা বুঝতে পারছি সেই বিষয়টি। নিউরোসায়েন্সের ভাষায় একটি কথা আছে, ANT, অটোমেটিক নেগেটিভ থট। অনেক সময় আমাদের তরুণ সমাজের মধ্যে এই নেতিবাচক বা হতাশাজনক অথবা আমাদের চিন্তা চর্চার মধ্যে আমরা অনেক সময় আজকে হয়তো পারবো না, আগামীকাল পারবো না, অনেক ধরনের নেতিবাচক থট অথবা চিন্তা আমরা করে থাকি। এই নেতিবাচকতা থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন আমাদের তরুণ সমাজ, শিক্ষার্থী এবং যুব সমাজকে। কারণ আমরা যদি প্রফেসর মোহাম্মদ ইউনূস যেটা বলেন সবসময়, মানুষের মধ্যে, তরুণদের মধ্যে যে শক্তি রয়েছে, যে সক্ষমতা রয়েছে, যে স্বকীয় প্রতিভা রয়েছে, মানুষ পারে না এমন কোনো কিছু পৃথিবীতে নেই। সেই তিনি তার বক্তব্যে, তার কর্মকাণ্ডে বা কর্মযজ্ঞে সবসময় সেটা তিনি উপস্থাপন করেন। সুতরাং আমরা যদি এই যে আমরা মোবাইল ইউজ করি, এই মোবাইল আমরা ইউজ করছি নাকি মোবাইল আমাদের ইউজ করছে? অনেক ধরনের নেতিবাচক টাইম কিলিং থেকে শুরু করে অনেক ধরনের নেতিবাচক কর্মকাণ্ডে আমরা আমাদের সময় অপচয় করি, আমাদের প্রতিভাকে বিনষ্ট করি, আমাদের কর্ম স্পৃহাকে আমরা ইতিবাচকভাবে ব্যবহার করি না। সুতরাং আমাদেরকে কয়েকটি বিষয় সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আমরা যে সামনে এগোতে চাই, আমরা যে বেকারত্ব নিরসন করতে চাই, তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মানসম্মত শিক্ষা আমাদের অর্জন করতে হবে, আমাদের দক্ষতা অর্জন করতে হবে। এই যে পরিবর্তনশীল বিশ্ব, প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে নানা মাত্রিক পরিবর্তন সংঘটিত হচ্ছে সমগ্র বিশ্বব্যাপী, সেই পরিবর্তনশীলতার খবরাখবর আমাদেরকে রেখে, সেগুলো মাথায় রেখে কিন্তু আমাদেরকে এই জ্ঞান এবং দক্ষতা অর্জনের মাধ্যমে আমাদের যাতে জব সেক্টরে আমরা এগিয়ে যেতে পারি। নাহিদা সুলতান এখানে বলেছেন যে, স্যারের একটি কথা বলেছেন, উই আর নট জব সিকার্স, উই আর জব গিভার্স। তিনি উদ্যোক্তা সৃষ্টির কথা বলেছেন। মানুষের যে বা তরুণদের মধ্যে যে স্বকীয় সক্ষমতা রয়েছে, সেই স্বকীয় সক্ষমতাকে জাগিয়ে তোলার জন্য তিনি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে তিনি বলতে চাচ্ছেন, এবং সেটা আমরা বিশ্বাস করি যে এই উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আমরা অর্থনৈতিক যে সংকট, সেই সংকট আমরা মোকাবেলা করতে পারি, আমরা অনেক চাকরি প্রাপ্তি থেকে চাকরির দাতায় পরিণত হতে পারি। সুতরাং
আমি আজকে তরুণ সমাজ এখানে যারা আছেন আমাদের 30 ক্লাবের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আমরা আমাদের মানসম্মত শিক্ষা এবং দক্ষতা অর্জনের মাধ্যমে আমরা উদ্যোক্তা সৃষ্টির যে একটা পরিবেশ যদি সৃষ্টি হয়, তাহলে আমরা প্রত্যেকে কিন্তু উদ্যোক্তা হিসেবে ভূমিকা পালন করতে পারি। তাহলে আমরা একটা ইতিবাচক সমাজ আমরা গড়তে পারবো এবং আমাদের যে কাঙ্ক্ষিত বৈষম্যমুক্ত বাংলাদেশ বা বৈষম্যমুক্ত সমাজ এবং পৃথিবী, সেটিও আমরা গড়তে পারবো। আর সামনে একটা গুরুত্বপূর্ণ দিক যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে, যার কারণে অনেক মানুষ হয়তো বা তার কর্মক্ষেত্র থেকে ছিটকে পড়বে। এইগুলোর প্রতি যদি আমরা হতাশাবোধে আচ্ছন্ন হয়ে পড়ি, তাহলে কিন্তু আমরা সার্বিকভাবে পিছিয়ে পড়বো। আমাদেরকে চিন্তা করতে হবে সম্মুখ পানে, এবং সেই সম্মুখ পানের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের তরুণ সমাজকে এখনই কাজ শুরু করতে হবে। আমরা যদি আগামীকালের জন্য, আগামী মাসের জন্য অথবা আগামী বছরের জন্য অপেক্ষার প্রহর করি, তাহলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত পরিবর্তন, কাঙ্ক্ষিত ফল আমরা অর্জন করতে পারবো না। আমাদের নিজেদের জীবনকে যদি আমরা সুপ্রতিষ্ঠিত করতে চাই, নিজেদের জীবনকে যদি আলোকময় করতে চাই বা করতে পারি, তার জন্য আমাদের প্রস্তুতি দরকার এখন থেকেই বা এখনই। সুতরাং প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের যে স্বপ্ন, এই 3টা শূন্য অর্জনের জন্য তিনি বেকারত্বকে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। সুতরাং এই সমস্যার সার্বিক সমাধানে আমাদেরকে জাগ্রত হতে হবে। আমাদের যে কর্মস্পৃহা, সেই কর্মস্পৃহায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি আর কিছু না বলে আমাদের সম্মানিত অতিথি, সুধী মণ্ডলী, 30 ক্লাবের সম্মানিত সদস্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আসুন আমরা একটি বেকারত্বমুক্ত 3-0 যে পৃথিবী করার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা এক একজন শরিক হই, এক একজন যোদ্ধা হই। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন। অনেক ধন্যবাদ নোমানুল্লাহ ভাইয়া আপনাকে। আমার কাছে আজকে একটি বিশেষ দিন, এই জন্য যে যেখানে পুরো বিশ্বময় প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে নিয়ে কথা হয়, অনেকগুলো জায়গায় কথা শুনবারও অনেক সৌভাগ্যবান হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশে সেভাবে আমরা কথা বলবার সুযোগ পাইনি। আজকে আমরা খোলা মনে একেবারে সরাসরি এবং হৃদয়ে যা আছে সেখান থেকে কথা বলছি। আমার মনে হচ্ছে এই কথাগুলো কিছুক্ষণের মধ্যেই স্যার ব্রডকাস্ট করবেন এখান থেকে। আমার কাছে যেটুকু মেসেজ এসেছে, সেক্ষেত্রে এই জিনিসগুলো সম্ভবত উনি বসে দেখবেন এবং উনি অবশ্যই আশ্বস্ত হবেন বাংলাদেশ ও ওনার দেশ, যেখানে ওনাকে নিয়ে কথা হয়। আবারও যদি তালি হবে, এমন একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন যেটি দেখিয়েছেন তার জন্য নোমানুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি পরবর্তী আলোচনায়। আমরা এখন শুনবো জিরো কার্বন নির্গমন সম্পর্কে কথা বলবে আমাদের আইয়ুব আদর, ইঞ্জিনিয়ার আইয়ুব আদরকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আজকে এখানে দাঁড়িয়েছে একটা স্বপ্নের কথা বলতে, আর আপনাদেরকে স্বপ্ন সাথী হিসাবে পেয়ে আমি গর্বিত। মঞ্চে উপস্থিত আমাদের বিজ্ঞজন এবং যারা আজকে উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার আলোচনা শুরু করছি। জিরো কার্বন ইমিশন নিয়ে বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি উদ্বিগ্ন। আমরা জানি, আমি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। আপনারা সবাই জানেন, ভুটানের কথা আপনারা সবাই জানেন। ভুটান হলো যে পৃথিবীর অন্যতম কার্বন নেগেটিভ একটা কান্ট্রি। কার্বন নেগেটিভ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে ওদের কার্বন যতটা ওরা প্রডিউস করে তার থেকে ওদের অ্যাবজর্ব করার ক্যাপাসিটি হলো যে তার থেকে অনেক গুণ বেশি। এটা কিভাবে ওরা অর্জন করলো? এটা অর্জন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমি আপনাদের একটা ডাটা দিই, সেটা হলো যে ওদের আয়তনের 72% হলো যে সবুজ গাছপালা। ওরা এটা বিশ্বাস করে যে অর্থ কখনো তাদেরকে সমৃদ্ধশীল করতে পারে না, কিন্তু একটা সুখী লাইফ লিড করার জন্য ওদের সবুজের অনেক বেশি প্রয়োজন। তো এরকম একটা কার্বন নেগেটিভ কান্ট্রি কিন্তু প্রাকৃতিক যে বিপর্যয় সেটা থেকে কিন্তু এখনো রক্ষা করা ওদেরকে সম্ভব হয় না। কারণ কি? কারণ হলো যে আমরা জানি যে পৃথিবীতে বর্তমান যারা বেশি কার্বন ইমিশন করছে তার মধ্যে অন্যতম 1 নম্বর হলো যে চীন, 3 নম্বর হলো যে ইন্ডিয়া।
ওদের প্যানের মধ্যে থেকে ওরা যে পরিমাণ কার্বন ইমিশন করছে এর প্রভাব কিন্তু একজন নিরীহ ভুটানও এটার প্রভাব থেকে মুক্ত না। তো যার কারণে এই যে কার্বন ইমিশনটা এটা কিন্তু আমাদের একটা জায়গা থেকে করলে হবে না, এটাকে আমাদের সমৃদ্ধভাবে প্রচেষ্টা করতে হবে। এখন বৈশ্বিকভাবে কথাটা হচ্ছে, আমি আপনাদের কয়েকটা ডাটা দিচ্ছি, যেটা হলো যে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রকাশিত বিজ্ঞানিক জার্নালে কিছু ডাটা আছে, যেটা হলো যে 2050 সালের মধ্যে বছরে একবার করে হলো 30 কোটি মানুষ বসবাসের বিশাল একটা অঞ্চল সমুদ্রের গভীরে চলে যাবে। ওরা যে টার্গেটটা নিয়েছে সেটা হলো যে কার্বন ইমিশন যদি আমরা এখনই যদি কন্ট্রোল করতে না পারি, ব্যক্তিগত উদ্যোগ থেকে শুরু করে রাষ্ট্রীয় উদ্যোগ থেকে শুরু করে বৈশ্বিক উদ্যোগ, আমরা যদি কার্বন ইমিশনটা কন্ট্রোল করতে না পারি তাহলে একটা বিশাল সামনে আমাদের জন্য একটা বিশাল দুর্যোগ অপেক্ষা করছে। প্রফেসর ডক্টর মাহমুদ ইউনূসের যে থিওরিটা আমাদেরকে স্বপ্ন দেখায়, এমন একটা স্বপ্ন যে স্বপ্নটা হলো যেখানে পৃথিবীর সব মানুষ নিরাপদ থাকবে, নিরাপদ সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। এই স্বপ্নে বাস্তবায়নে আপনাদেরকে স্বপ্ন সাথী হিসেবে আমরা গর্বিত। সবাই আমাদের জন্য এবং আগামীর জন্য ফিউচার ক্লাবের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে। একটি বিশেষ ঘোষণা হচ্ছে, আমাদের আর দুইজন আলোচকের পরে আপনাদের জন্য একটা লম্বা সময় থাকবে। সেই সময়ে আপনারা এই থ্রি ক্লাব কিভাবে করবেন, কিভাবে এটি বাস্তবায়ন করা সম্ভব এবং আপনারা কিভাবে এর অংশীদারিত্ব নিতে পারেন সেই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন এবং প্রশ্নের উত্তর আমাদের প্যানেল থেকে দেওয়া হবে এবং ইউরো সেন্টার থেকে যিনি জয়েন করবেন তিনিও সেই প্রশ্নের উত্তর করবে যুক্ত হবেন। আমি এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি, মেম্বারশিপ কিভাবে দেওয়া যায় 30 ক্লাবের এই বিষয়ে কথা বলবেন মুজাহিদুল ইসলাম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের জন্য আমাদের দীর্ঘ ত্যাগ, সংগ্রাম, জীবন, রক্ত দিয়ে আমাদেরকে আজকে মুক্ত বাতাসে, মুক্ত মনে, মুক্ত বিষয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন এদেশের বীর যোদ্ধারা। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। 30 ক্লাব এটি মূলত গ্লোবাল ক্লাব। গ্লোবাল বলতে ক্লাবটির ধরন, প্যাটার্ন, এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখাটা অতীব জরুরি। আমি জানি আজকের এখানে যারা উপস্থিত আছেন তাদের বেশিরভাগই হচ্ছে যারা আমাদের ক্লাবের মেম্বার নন। আমাদের ক্লাবের মেম্বারদের বাইরেই একটা বড় অংশকে আমরা আজকে দাওয়াত করেছি, যারা 30 কনসেপ্ট বাস্তবায়নের জন্য আগ্রহী। এদেরকে প্রথম বিষয় হচ্ছে ক্লাব। ক্লাবটা কি? ক্লাবটা হচ্ছে 5 জন সদস্য হয়ে একটা ক্লাব তৈরি হবে। এই ক্লাবের একজন প্রধান যিনি থাকবেন তাকে কি পারসন বলা হবে এবং কি পারসনের সাথে সহযোগিতা করার জন্য থাকবেন ডেপুটি কি পারসন, আর 3 জন হচ্ছে সদস্য। এই 5 জন সদস্যের প্রত্যেকের বয়স হতে হবে 12 থেকে 35 বছরের মধ্যে। আবার বলছি, এই সদস্যদের, ক্লাবের সদস্যদের যে যারা থাকবেন 5 জন, প্রত্যেকেরই বয়স হতে হবে 12 থেকে 35 বছরের মধ্যে এবং সর্বোচ্চ আর সর্বনিম্ন যে সদস্যরা থাকবেন তাদের বয়সের পার্থক্য 7 বছরের অধিক হতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপর কি পারসনের কিছু স্পেশাল দায়িত্ব আছে, যেটি আপনারাই ক্লাব গঠনের পরে গ্লোবাল সেন্টার থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্লাবের একটা ঘোষণা থাকবে, অর্থাৎ আপনি যে ক্লাবটা করতে যাচ্ছেন এই ক্লাবটা কিসে, কোন জিনিসটাকে ফোকাস করে। আমরা আমাদের গ্লোবাল সেন্টার থেকে প্রায় পেয়েছি 18টার অধিক ফোকাস পয়েন্ট। সো ফোকাস পয়েন্ট আপনি যদি দিতে চান যে এআই দিতে পারবেন, আপনি জার্নালিজমকে চাইলে দিতে পারবেন, আপনি যদি আপনার ক্লাবের ফোকাস পয়েন্ট হচ্ছে হিস্ট্রি দিতে চান, আর্কিওলজি দিতে চান, আর্কিটেকচার দিতে চান, দিতে পারবেন। এখন ধরেন আপনি একটা 5 জন সদস্য বিশিষ্ট আপনি একটা ক্লাব গঠন করলেন, তাই এই ক্লাবটার কার্যক্রমটা কি হবে? কার্যক্রম হচ্ছে এই ক্লাবের কার্যক্রম আপনারাই নির্ধারণ করবেন। গ্লোবাল সেন্টার এবং ইউরো সেন্টার এটার সাথে সম্পর্কিত যতগুলা মানে আপনার অর্গানাইজেশন আছে, যেটাকে আমরা 30 সাপোর্ট অর্গানাইজেশন বলছি, ওই অর্গানাইজেশনগুলোর সহযোগিতায় আপনারা যে কোনো একটা গোল বাস্তবায়ন অথবা এই গোলের সাথে সম্পর্কিত যে কোনো কিছু বাস্তবায়ন করতে পারবেন।
এই ক্ষেত্রে অনেকগুলা ক্লাব করার স্পেশালিটিটা কি? স্পেশালিটিটা হচ্ছে আপনি বাংলাদেশে বসে আর্কিটেকচারকে ফোকাস করে একটা ক্লাব গঠন করলেন, ঠিক একইভাবে আর্কিটেকচারকে ফোকাস করে অস্ট্রেলিয়াতে একটা 30 ক্লাব থাকলো, অথবা সেটা নেদারল্যান্ডে থাকলো, এরকম করে অস্ট্রেলিয়াতে থাকলো। তাইলে আপনি যদি ওদের সাথে কোলাবোরেশন করতে চান, তাইলে গ্লোবাল সেন্টারের মাধ্যমে আপনি ডাটা পেয়ে যাবেন। অন্যান্য ক্লাবগুলো পৃথিবীর যে কোনো প্রান্তের স্থান থেকে আপনি ওই ক্লাবগুলোর সাথে কোলাবোরেশনে কাজ করতে পারবেন। আমি উদাহরণ দেই যে 2021-এ যে গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট অনুষ্ঠিত হয়, সেই সামিটে সারা বাংলাদেশ, সারা পৃথিবী থেকে 6 জনকে স্পিকার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাংলাদেশ থেকে আমি এবং সামিলা মিলি এই দুইজনে আমন্ত্রণ পেয়েছিলাম ওই সামিটে কনভেনশন বক্তব্য রাখার জন্য। এবং তখন আমরা সেখানে পেলাম কাদের বাকিজন, একজন ইন্ডিয়া থেকে, একজন অস্ট্রেলিয়া থেকে, একজন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, চায়না। সুতরাং তাদের সাথে আমাদের কিন্তু এখন আলাদা করে গ্রুপ আছে এবং আমাদের থিংকিং গুলো আমরা শেয়ার করতে পারি। আপনারা জানেন অনেকে যারা মেম্বার আছে তারা 30 বাংলাদেশ উইংয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আবার ওয়ার্ল্ডের কমিউনিটি গুলোতেও একটা গ্রুপ আছে। আপনি চাইলে বিভিন্ন ওয়ার্ল্ডের যে কান্ট্রি গুলো আছে ওই কান্ট্রিতে আপনার রিলেটেড যে কাজগুলো সেটা আপনি করতে পারবেন। অর্থাৎ এই 30 যিনি উদ্যোক্তা, পায়োনিয়ার বা এই কনসেপ্টের যিনি তৈরি করেছেন আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, পুরো ওয়ার্ল্ডটাকে একসাথে সমস্ত ইয়ুথগুলোকে কিভাবে একটা আমব্রেলার মধ্যে আনা যায় এজন্য তিনি ডেভেলপ করে দিয়েছেন। এবং তিনি বলেছেন কোন ক্লাবকে কোন একটা কাজের মধ্যে লিমিটেশন দেন না। আপনার কাজের ক্লাবের কার্যপ্রণালী, পরিকল্পনা, ইমপ্লিমেন্টেশন আপনি নিজেই করতে পারবেন। সেক্ষেত্রে সাপোর্ট অর্গানাইজেশনগুলোতে কেবল আপনি সাপোর্ট দিবেন। এবং এই ক্ষেত্রে যে ফেলোশিপটা তৈরি হবে, এই ফেলোশিপের মাধ্যমেই আপনি আপনার 30 যে কনসেপ্ট সেইখানে ডেভেলপ বাস্তবায়নের ক্ষেত্রে আপনি ভূমিকা রাখতে পারবেন। আর আরেকটা কনসেপ্ট আমরা এখনো ক্লিয়ার যদি না হতে পারি, তাহলে আমাদের কার্যক্রমটা হতে পারে কোন একটা মানে হচ্ছে কোন একটা ক্লাবের মতো, নরমাল কোন অর্গানাইজেশনের মতো। এটা আসলে আপনি কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, বলেই আশা করি আপনারা কার্যক্রম শুরু করতে পারবেন। আর 0 বলতে বোঝাচ্ছে 1 নয়, 2 নয়, 100 এর মধ্যে 0 মানে হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে যে 5% না, 10% না, 0 তে। সুতরাং খেয়াল রাখতে হবে আমরা যে কাজটা করবো এটা এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, পভার্টি, কার্বন ইমিশন এগুলো 0 তে নামিয়ে আসার মিশনে আপনার ক্লাব একটা প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা রাখবে। এটাই হচ্ছে 30 ক্লাবের কনসেপ্ট। আর এর পরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ইনশাআল্লাহ আমরা সেই প্রশ্ন উত্তর দিই। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ মজিদ আপনাকে অতি স্বল্প সময়ে এবং সংক্ষিপ্ত আকারে মেম্বারশিপ পাওয়ার যে এখানে আরেকটি বিষয়ে একটু মেম্বারশিপ পাওয়ার বিষয়ে আরেকটি ধারণা আছে। অনেকগুলো গতানুগতিক ক্লাব যে কাজগুলো করে ফি থাকে সব মেম্বারদের, এখানে কোনো ফি নেই, কোনো ফি লাগবে না। এটি অনলাইনে আবেদন করতে হয়। আপনাদের কাছ থেকে যে সমস্ত তথ্যগুলো আমরা নিয়েছি সেই তথ্যগুলো দিয়েই ক্লাবের মেম্বার হওয়া যায় এবং শুধুমাত্র 5 জন মানুষ একত্রিত হতে হবে একটি কনসেপ্টের উপরে, যে আমরা এই কাজটি করবো। একাধিক কাজ করা যাবে, সব কাজ তো আমরা করবো না। আমরা সবাই মিলে যদি একটা করে কাজ করি, 20 কোটি মানুষ যদি 20টা কাজ করি, নিজের জন্য 20টা কাজ করি, পৃথিবীতে আর কাজই থাকে না। তো সেই জন্য স্যারের বক্তব্য হচ্ছে এগুলোকে একেবারে শূন্যের কোটায় নিতে হবে। কোনোটাই যদি 1%ও থাকে তাহলে স্যার যে সুন্দর পৃথিবীর কথা বলছেন যে সেই পৃথিবী আর আমাদের হাতে ধরা দিবে না, অধরা থেকে যাবে। সেটি হয়তো সম্ভব এবং অচিরে তাই হবে। আমি এই পর্যায়ে বক্তব্যে আবার ফিরে যাচ্ছি, আলোচনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের সবচেয়ে মেইন ফোকাস আমাদের উদ্যোক্তা তৈরি হওয়া। স্যার বলছেন, আমার খুব স্পষ্টতই মনে আছে 2017 সাল আমি ফ্রান্সে একটি প্রোগ্রাম ছিলাম ওনার সাথে। সেখানে তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন ফ্রান্সের, তিনি প্রথম সারিতে, আমাদের মতো এত লাক্সারিয়াস চেয়ার সেখানে হয় না, এখানে ছোট্ট ছোট্ট ব্যাচের চেয়ার হয় যেগুলো ডেকোরেশন থেকে আমরা নিই। ওখানে প্রধান অতিথি বসেন, সেখানে রাষ্ট্রপ্রধান এসে বসেন। তো স্যার বলছিলেন যে আমরা উদ্যোক্তা হয়ে জমাই, কিন্তু দাসত্ব বরণ করে মৃত্যুবরণ করি। তো আমার আসলে এটি বুঝবার সুযোগ ছিল না তখন যে কি বলছেন, কিন্তু ওই প্রধানমন্ত্রী বুঝে গেছেন। উনি নীরব এক সেমিনারের মধ্যে হঠাৎ আওয়াজ করে উঠছেন যে কি প্রফেসর বলে শিক্ষা দিলেন। অর্থাৎ বলতে চাইলেন যে আমরা সবাই উদ্যোক্তা, কিন্তু আমরা দাসপ্রথা গ্রহণ করি চাকরি করার মধ্য দিয়ে, এবং সেই চাকরি করতে করতে এক সময় আমরা দাসত্ব বরণ করে আমরা মৃত্যুবরণ করি। অর্থাৎ আমাদের যে মানে মানুষকে দেওয়ার যে সম্ভাবনা ছিল সেটিকে আমরা মানে ক্ষুদ্র একটা সময়ে শুধুমাত্র
একটি জব করে শেষ করি। তো আমাদের বিশাল যে সম্ভাবনা, সেটিকে আমরা অবশ্যই মানুষের জন্য উদ্যোক্তা তৈরির যে কারখানা, সেটি করতে হবে। এখন সে বিষয়ে কথা বলবেন আমাদের বাংলাদেশে কয়েকজন শ্রেষ্ঠ উদ্যোক্তার মধ্যে অন্যতম উদ্যোক্তা আমার ডান পাশে বসে আছে, বিশাল সমৃদ্ধ উদ্যোক্তা বলা যাবে, ক্লিন্টন গ্রুপের সিইও, এবং কয়েকদিন আগে তিনি বিজিএম এর ডিরেক্টর ছিলেন এবং ছিলেন লায়ন্সের গভর্নর। আমি এমন এক বৃহৎ সমাজকর্মীকে এবং উদ্যোক্তাকে আজকের অনুষ্ঠানে তোমাদের সামনে কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি যে তিনি কিভাবে উদ্যোক্তা হলেন এবং আমরা কিভাবে উদ্যোক্তা হতে পারি। অতি সংক্ষেপে ধন্যবাদ। আমি মোদী চৌধুরী, আপনাকে। আজকে রিজিও ক্লাব সার্কেলের যে আলোচনা সভা প্রধান সমন্বয় ডক্টর কামাল উদ্দিন এবং উপস্থিত রিজিও ক্লাবের কর্মকর্তা বৃন্দ এবং আমন্ত্রিত ছাত্র ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আজকে এমন এক সময়, এমন এক জায়গায় যে আমার কিছু কথা বলার জন্য আমাকে যে সুযোগ দিয়েছে, সেই জন্য আমি রিজিও ক্লাব কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা স্বাধীন হয়েছি আজকে 2024 সালে। আমরা দ্বিতীয়বার আমাদের অধিকারের স্বাধীনতা আমরা পেয়েছি। সেই যারা এই আত্মহুতি দিয়ে জীবন বিপন্ন করে সাহসী যে ভূমিকা নিয়ে যে কাজটা সম্পাদন করেছেন, যারা পৃথিবীকে এই যুদ্ধের মধ্যে যে নিহত হয়েছেন তাদেরকে, যারা নিহত হয়েছে তাদের আত্মার মাত্রা কামনা করছেন এবং যারা আহত হয়েছেন তাদের জন্য সমবেদনা জানাচ্ছেন। আল্লাহ যেন তাদেরকে প্রতিসত্তর তাদেরকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসে। এমন ব্যক্তিত্বরা যে কাজটা করেছেন, যেটা কেউ সাহস করার মতো আগে এত সেই সাহস এই 18 কোটি মানুষের মধ্যে যে সাহসটা ছিল না। যাই হোক, আমরা এই কথার জন্য বলতে চাচ্ছি, আমাদের যিনি বিশ্ববরণ্য নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূস, যিনি সারা বিশ্বকে ওনার জ্ঞান ভান্ডার এবং ওনার যে রিচার্জ বিলিয়ে দিচ্ছিল, গত 16 বছরে আমরা তার থেকে বঞ্চিত হয়েছি, যাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। আমাদের মানুষ, আমরা ওনার থেকে আমরা এই জিনিসগুলো পাই বিচ্ছিন্নভাবে। উনি অতি স্বল্পতার মধ্যে অনেক কিছু কিছু কাজ করেছেন। আজকে বলেন, তারপরে এই যে সোশ্যাল বিজনেস যেগুলা, এটাকে অনেক বেশিভাবে আশা করার প্রয়োজন ছিল। তাছাড়া যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে যে ওনার সংস্পর্শ দিয়ে আমরা 16 বছর যদি আমরা পেতাম, তাহলে আমাদের জাতিগতভাবে আমরা কিন্তু একটা ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ আমরা উন্নত একটা আপনার এই সোসাইটি আমরা পেতাম। বাট আমরা এটা আনন্দের বিষয় বলেন, আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমরা অনেকে পেয়েছি, এমন এক জায়গায় পেয়েছি, উনি বর্তমান ক্রাইসিস মুভমেন্টে এই দেশের দায়িত্ব গ্রহণ করছেন প্রধান উপদেষ্টা হিসেবে। আমি সেই জন্য সমস্ত জাতির পক্ষ থেকে উনিকে ওনার যে সম্পদে প্রকাশের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা অনেক কথা, কিন্তু সময় আমার সংক্ষিপ্ত, আমাকে একটা প্রোগ্রামে যেতে হবে। সেই জন্য আপনারা যারা ওনার এই রিজিও ক্লাবের সদস্য হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সাহস নিতে হবে এবং বেঁচে থাকার জন্য যেমন তেমন বেশি কিছু প্রয়োজন হয় না, কিন্তু আপনাকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজকে উন্নত করার জন্য আপনাদেরকে অনেক কাজ করতে হবে। সেই কাজের মধ্যে সাহসী হতে হবে এবং সময় দিতে হবে। একটা কথা
আমি বলতে চাই যে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, একজন মানুষ হওয়ার জন্য, মানবিক মানুষ হওয়ার জন্য 3টা গুণ আপনাদের মধ্যে থাকতে হবে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে হিউম্যানিটি, মানবতা, দ্বিতীয় হচ্ছে রেসপেক্ট, তৃতীয় হচ্ছে চ্যারিটি। এই 3টার সমন্বয় যে মানুষের অন্তরের মধ্যে যদি এই 3টা জিনিস যদি দাঁড়িয়ে যায়, সে তার জীবনকে প্রতিষ্ঠিত করতে বিলম্ব করবে না, সম্মানে আসলে সে অবশ্যই বসে যাবে। সুতরাং হিউম্যানিটি বলতে আপনারা সবাই জানেন, সব শিক্ষিত মানুষ। রেসপেক্ট বলতে আপনারা জানেন, রেসপেক্ট যে যাকে যার মর্যাদা পাওয়া দরকার, সম্মান পাওয়া দরকার, সেই সম্মানটা আপনাকে করতেই হবে। আপনি যদি আরেকজনকে রেসপেক্ট দেন, ইউ গেট দ্য রেসপেক্ট। হাউ ক্যান ইউ ডিজার্ভ? আপনি যদি আরেকজনকে রেসপেক্ট না দেন, আপনি রেসপেক্ট কেমনি ডিজার্ভ করবেন? এর সাথে সাথে চ্যারিটি শব্দটা আসছে, সেটা হচ্ছে, এই চ্যারিটিটা হচ্ছে আপনি যাহা ইনকাম করেন, যাহা অর্জন করতে পারছেন, তার থেকে একটা অংশ, মনিটারি বলেন বা কায়িক বলেন, একটা মানুষের মানবতার কাজে আপনি তাকে ব্যয় করতে হবে। তাহলে আপনি একজন সঠিক পূর্ণাঙ্গ মানুষ হতে পারবেন। আর এই যে আপনারা যে ইয়াং জেনারেশন, আপনাদের অনেক স্বপ্ন কিন্তু আপনাদের এই বয়সে এই স্বপ্নগুলো আপনাদের থাকে অনেক কিছু, অনেকগুলো আপনাদের ডিজাইন প্ল্যান থাকে, কিন্তু সবগুলো আপনার দেখা যায় বাস্তবায়ন হয় না, বা যেটা আপনি চাচ্ছেন সেটা হচ্ছে না। এটা কিন্তু ডিজার্ট হওয়া যাবে না। সময়ের সাথে, বাস্তবতার সাথে কোন কাজটা আপনাকে করতে হবে, সেই কাজটা আপনাকে করে যেতে হবে। আমি যদি আমার স্বপ্নকে নিয়ে ধরে থাকি, কিন্তু স্বপ্নের পাশে আমি যেতে পারলাম না, আমি হতাশ হয়ে গেলাম, আপসেট হয়ে গেলাম। আরেকটা ইদানিং এই যুব সমাজের মধ্যে যেটা আছে, সেটা হলো যে আপনার এটা কি বলে, আপনার হতাশায় মগ্ন থাকে, করে সবকিছু থেকে দূরে চলে যায়, নিজেকে গুটিয়ে ফেলে। এটা করা যাবে না। যুদ্ধ ফিল্ড আপনাদের জন্য, যারা এই বয়সী যারা আছেন, তাদের জন্য আপনাদের একটা ওয়ার ফিল্ডের মধ্যে আপনাদের কাজ করতে হবে। একটা ফিল্ড হলো আরেকটা নেক্সট, এইভাবে মানসিকতা নিয়ে আপনাদের কাজ করতে হবে। আমরা এই সমাজকে উন্নত করতে হলে, দেখুন, আমি বাংলাদেশের স্পেক্ট্রালি কথা বলতে চাই। আপনারা অনেকেই জানেন, বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ। আপনার এই জায়গার যেটুকু মানুষ, যে ম্যানপাওয়ার যে ঘনত্ব, সেটা 18 কোটি মানুষ ছোট্ট একটা দেশে বসবাস করে। পৃথিবীর কোথাও এরকম ঘনবসতি মানুষ কোথাও নেই। সেখানে পাশাপাশি আরেকটা সুবর্ণ কথা বলা যায়, বাংলাদেশ একটা স্বর্ণের দেশ, গোল্ড মাইন। এমন কোনো 1 ইঞ্চি জায়গা আপনার খালি নেই যেখানে ইচ্ছে করলে আপনি একটা বিচে ঢুকলে সেখানে একটা করণ হয়। সুতরাং দুটো জিনিস, একটা হলো এই যে বসতি আমাদের যে আছে, এত মানুষ আছে, সেই মানুষটা হলো আবার এই বর্তমান পৃথিবীতে একটা গোল্ডেন মাইন, সোনার খনি। এবং আমাদের দেশটা একটা সোনার দেশ। কেন? আমাদের প্রতি ইঞ্চি জায়গা ফার্টাইল। তো এই জায়গায় আমরা কেন দরিদ্রের মধ্যে বসবাস করি? আমাদের সামাজিক অবস্থা কেন আমরা পরিবর্তন করতে পারি না? সেটা আমাদের ডিজাইনের অভাব, প্ল্যানের অভাব। আমরা প্রপারলি জিনিসটাকে অনুধাবন করতে পারি। অনুধাবন করার এখন সময় এসেছে। প্রত্যেকটা মানুষকে তাকে স্ব জায়গায় আপনার স্কিল হতে হবে, এবং আপনি যদি স্কিল হন, তাহলে আপনাকে সারা পৃথিবীতে ম্যান পাওয়ারের ক্রাইসিস আছে উন্নত দেশগুলোতে। আপনার জন্য সেই আপনার ডোর ওপেন হয়ে যাবে। আপনার যদি স্কিল থাকে, সেখানে আপনি কোনদিন আপনার বিফল হবেন না। তো সেই জন্য এই দেশে আসলে যেটা প্রয়োজন, আমরা বারবার বলছি, বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে ইচ্ছে করলে আমাদের যে কৃষি যে ব্যবস্থাপনা আছে, এই কৃষি ব্যবস্থাপনাটা আমরা সনাতনী ভাবে আমরা করি, সেটাকে যদি মেকানাইজ না করি, তাহলে আমাদের কৃষি থেকে উৎপাদনের জন্য আমরা প্রফিট হয়। আপনারা সবাই আমার মনে হয় প্রান্তিক, কেননা সবাই বাড়ি বা গ্রামে আছেন। আপনারা কিন্তু নিজেদেরকে হয়তো জানেন অথবা জেনে নেবেন যে যারা চাষাবাদ করে তারা কিন্তু প্রফিটে নেয়, শুধুমাত্র জীবনযাপন করার জন্য, যে নিজেকে বেঁচে রাখার জন্য কিন্তু চাষাবাদ করছে, ওখানে কিন্তু প্রফিট দিতে পারছে না। কোনো চাষি আপনার প্রফিট আসতে পারছে না, বিকজ আমরা যে কথায় যে পন্থায় আমরা চাষাবাদ করি, সেই পন্থায় আমাদের উৎপাদন যে খরচ করে যায়, সেই খরচটা আমাদের প্রোডাকশনের সাথে ম্যাচ করে। দ্বিতীয় হচ্ছে
মেকানাইজ যদি করা হয় তাহলে যেটুকু আপনার কৃষিতে যে মানুষ ব্যস্ত সেই মানুষগুলো হয়তো বেকার হয়ে যাবে। তো এই আমরা যদি কৃষিকে উন্নত করতে চাই সেখানে আমাদের অনেকগুলো মানুষকে আমরা আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে এবং এই 18 কোটি মানুষরা এই যে 6 লক্ষ শিক্ষিত যুবক যে বেরিয়ে আসতেছে তাদের কোনো এমপ্লয়মেন্টের সুযোগ নাই। আমি এটা বলবো না যে আপনি একজন এমপ্লয়মেন্ট আর সেলফ এমপ্লয়ি দুটাকে আমরা সমানভাবে গুরুত্ব দিতে হবে, কারণ সবাই তো আর সেলফ এমপ্লয়মেন্ট হবে না, উদ্যোক্তা হবে না। উদ্যোক্তা যে হবে তার সাথে যারা সহযোগী হিসেবে কাজ করে তারা হচ্ছে এমপ্লয়ি। তো সেখানে আপনার বাংলাদেশে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদেরকে টু ডিজাইন এজ এ ট্রেড কান্ট্রি, বিজনেস ওরিয়েন্টেড কান্ট্রি হতে হবে। আমরা যে শিক্ষা নিচ্ছি সেই শিক্ষাকে ইউটিলাইজ করার জন্য আমাদের ট্রেড দরকার। আমরা এটুকু বলতে চাই শিল্প ডেভেলপ করা প্রয়োজন। কেন শিল্প প্রয়োজন? আমি একটা এক্সাম্পল বলছি। আমার একটা বায়োগ্রো কমপ্লেক্সে একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে আমার সর্বোচ্চ 2.5 একর জায়গা হবে। একর আপনার বোঝেন তো? তো এই একর জায়গার মধ্যে 10,000 শ্রমিক, 10,000 লোক কাজ করছে। আমি বুঝতে চাচ্ছি এটাই যে 10,000 লোককে একে অ্যাকোমোডেট করা যাচ্ছে একটা ইয়ের মধ্যে, একটা সার্কেলের মধ্যে, একটা জায়গা, একটা প্রেমিসের মধ্যে। হয় আপনি যদি মনে করেন যে আপনার এভাবে যদি আমরা যদি আমাদের ট্রেড যদি ডেভেলপ করতে পারি, ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ করতে পারি, নাম্বার অফ পিপলকে যদি আমরা প্রোভাইড করতে পারি, আমাদের বিজনেস যদি আমরা টু ডু বিজনেস যদি আমাদের জন্য যদি সহজ হয়, তাহলে আমরা যদি ট্রেডকে বাড়াতে পারি তাহলে আমাদের যে লক্ষ লক্ষ লোক যে আপনার বেকার, দিক হারিয়ে মানসিক সমস্যায় জর্জরিত, কাজ পাচ্ছে না, তাদেরকে যদি প্রোভাইড করা যায় তাহলে এই দেশটা আপনার সোনার বেশি পরিণত হবে। এবং তাছাড়া যে কথাটা আসছে যে স্কিল ডেভেলপ করতে বিগত কয়েক বছর ধরে আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি একজন এন্টারপ্রেনার, আমি যে শিল্প চালাই, সেখানে আমার ফাইন্ডিংস অনুযায়ী আমি মনে করি এখানে স্কিলের কোনো বিকল্প নাই। স্কিল যদি হয় তাহলে সে তার প্রোডাকশনের তার বাড়বে এবং সে প্রোডাকশন যদি বাড়ে তাহলে তাকেও তার যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, স্যালারিও তার বাড়বে। আমরা দেখি আমাদের দেশে 4 জন যে কাজ করে, বিদেশে এখানে আপনার 1 জনে সেই কাজটা করে। তো এই জায়গায় স্কিলনেস ইজ ইম্পর্টেন্ট। এটার জন্য সারা পৃথিবীতে যে কাজ করে আমাদের দেশেও এই নিয়ে কাজ করা প্রয়োজন। আমরা বিদেশি যে লোকগুলো পাঠাই, এই যে আমি ম্যান পাওয়ারের কথা বললাম, সেই ম্যান পাওয়ারকে বিদেশি যারা পাঠায়, যার নাই গতি তাকে পাঠানো হয় বিদেশে। সে কোনো কাজ জানে না, কোনো কাজে সে রক্ত নয়, তাকে বিদেশে পাঠিয়ে কি হয়, পাঠানোর পরে কি হয়, ও সেখানে সার্ভিস দিতে পারে। যার ধরুন কোনো ওখানকার যারা তাদেরকে নিচ্ছে তারা কিন্তু খুব অ্যানয়েড হয়। তারা বলে যে তাদের যে থাকা খাওয়ার পয়সাটাও আমার লস, সে কিন্তু আমাকে সার্ভিস দিতে পারছে না। তো আমাদের দেশে বারবার আমরা কিন্তু অনেকবার এগুলো নিয়ে আমরা হাইলাইট করছি, বলেছি যে আমাদের ম্যান পাওয়ারকে যদি বিদেশে আমরা পাঠানোর জন্য যদি স্কিল ভাবে যদি এর করে পাঠাই, তাহলে সে যে বেতন পাবে, যে সার্ভিস দেবে, সে নিজে অনেক বেশি অবস্থা সম্পন্ন হবে। তাছাড়া দেশের একটা ভাবমূর্তি ডেভেলপ হবে এবং সবাই আমার দেশের লোকগুলোকে নেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করবে। এখন কিন্তু আগ্রহ নেগেটিভ। কেন? যে লোকগুলো যায় সেগুলো কিন্তু স্কিল না। সেই জন্য আমার মনে হয় এখনই সময় যে আমাদের দেশে যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এবং সার্টিফিকেট না নিয়ে কোনো লোককে বিদেশে পাঠানোটা আমার করা উচিত নয়। এখানে হয় কি, ব্যবসা, কারাপশন। যে একটা লোক যে তাকে 5 থেকে 7 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা দিয়ে তাকে বিদেশে পাঠানো হয়, সে কিন্তু স্কিল না থাকার কারণে সে কিন্তু তার যে টাকাটা পাঠায় ওটাও তুলতে পারে এবং সেখানে সে সার্ভিস দিতে পারে। তো সেই জন্য আমাদের দরকার, যে জিনিসটা আপনাদের বোঝানোর জন্য বলে আমি জিনিসটা কথা বললাম, যে আমাদেরকে শিল্প ডেভেলপ করতে হবে, আমাদেরকে এডুকেশন, আমাদেরকে প্রপার এডুকেশন কিন্তু আমাদের করতে হবে। আপনি সার্টিফিকেট নিয়ে বসে থাকেন কিন্তু আপনার এডুকেশন, প্রপার এডুকেশনটা নাই। আমরা দেখি যে শুধুমাত্র পাস করার জন্য কোনো টপিক্সে যখন পড়ায়, এই টপিক্সে শুধুমাত্র যেটা পরীক্ষায় আসবে, যেটুকু দরকার এইটুকুর জন্য আমরা পড়ি। কিন্তু আমাদের উচিত
সেটা হচ্ছে যে টপিক্সের ডিটেলস করা, ডিটেলস জানা, একটা সূত্র কোথেকে আসছে, ওই সূত্রটা কোথেকে আসছে সেটাও জানা উচিত। সুতরাং প্রপার এডুকেশন যদি আমরা করি তাহলে কিন্তু উনি যেই লোক যেখানে যাবে সেখানে কিন্তু তার যোগ্যতা অতি সত্ত্বর সে দখল করে নিতে পারবে এবং যোগ্যতার কারণে সে কিন্তু সাকসেসফুল হবে, তার প্রমোশন হবে। কিন্তু আমরা এই জায়গাটা আমার অনেক দুর্বল, এই জায়গায় এডুকেশনটা আমাদের পারফেক্ট হচ্ছে না, আরো বেশি এডুকেশনের পারফেকশন দরকার। তৃতীয় যেটা হচ্ছে আমাদের এই যে আমরা বলছি স্কিল ডেভেলপমেন্ট বলছি, তারপর ডিসিপ্লিন একটা ইম্পর্টেন্ট পার্ট। এই ডিসিপ্লিনটা যদি আমরা মেনটেন করতে না পারি, যে যার মতো করে যদি চলে বা কাজ করতে চায় তখন কিন্তু রেজাল্টটা ভালো হয়। সুতরাং ডিসিপ্লিনের মধ্যে চলতে হবে। ডিসিপ্লিন আপনাকে সুস্থ এবং স্বাভাবিক করে দেবে, ডিসিপ্লিন হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। তৃতীয় যেটা হচ্ছে আপনার আমরা যে এনভায়রনমেন্ট বলছি, এনভায়রনমেন্ট হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি জানেন আমরা যদি এনভায়রনমেন্টকে যদি ধ্বংস করে দিই, যেমন ধরো এখন যে কথাটা আসছে যে এই যে আমরা নদী কেন আঁকাবাঁকা হয়, নদী আঁকাবাঁকা হয় কারণে তার নেচার একটা গতি আছে, নেচার একটা প্রাণ আছে। ওই গতিকে যদি আমরা ব্লক করি তাহলে নদী কিন্তু তার নর্মালি সে কিন্তু পরিশোধ নেওয়ার জন্য সে অন্যদিকে আরেকটা বড় রিজোর্স পাচ্ছে। তো সুতরাং এনভায়রনমেন্ট খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরেন আমরা যে গ্রিন করার জন্য, গ্রিনটা এত বেশি আমার জন্য আপনার জন্য ভালো, সেটা হচ্ছে যে আমরা বেঁচে থাকার জন্য যে অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড যেটা প্রোডাকশন হচ্ছে সেটাকে সে রিসিভ করে এবং অক্সিজেন দেয়। সুতরাং এনভায়রনমেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের বেঁচে থাকার জন্য, সমাজকে সুন্দর করার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাকে বিকল্প নয়। তারপর হচ্ছে রিচার্জ। আমরা দেখি কি আমাদের অতীতে যারা করেছে, যাহা করেছে, আমি যাহা করেছি তাকে অনুসরণ করা, এটা কিন্তু রং। পৃথিবীতে এখানে নেই, পৃথিবীতে তোমরা ইয়াং জেনারেশন, তোমাদের জন্য আমি তুমি করে বলছি, কিছু মনে করো না, তো আমার ছেলের মতো ছেলে, সবাই ছেলে। পৃথিবীতে হয় কি যে প্রত্যেকটা জিনিস রিচার্জ হয়, আসল জিনিসটা আমরা বের করে নিই যে কোনটা স্মার্ট ফ্যামিলি। আমরা এদিকে আমি দেখলাম যে আপনার গাছে ফলনের ব্যাপার, এটা কৃষিকে আমরা কিন্তু এডুকেশন দিতে পারি না। গাছে যে ফল দিলে বেশি গাছটা বড় হবে না সে ফল দিবে, আমার দরকার তার থেকে আমরা ফল নেওয়া, গাছকে বড় করা না। সুতরাং এটার জন্য কখন কি জিনিস কোনটা দিতে হবে, গাছের গোড়ায় কি জিনিস দিতে হবে সেই জিনিসটাও আমাদেরকে জানতে হবে। এটা হলো রিচার্জ। আপনারা জানেন লিচু গাছের একটা কথা, আমার বাড়িতে একটা লিচু গাছ, লিচু সবসময় জানেন অনেক বছর ধরে বলছি। এটা যখন আমি কথা বলবো একজন বলে যে আপনি লিচু গাছে যখন আপনি দেখবেন এই যখন ফল ধরার সময় হবে তখন কোনো অবস্থায় ওকে পানি দেওয়া যাবে, দেখেন একটা টেকনিক্যাল ইস্যু, পানি দেওয়া যাবে। পানি যদি না পায় সে কিন্তু তার ওই গলিয়ে আসবে, ফলন দেবে। কিন্তু আমরা আমাদের চাষিরা যারা কাজ করতেছে সেখানে সেটাই জানে না, সেই জন্য রিসার্চ খুব ইম্পর্টেন্ট। তারপর আপনার জানেন যেখানে এই যে আমরা কৃষির কথা বলছি, কৃষিকে আমরা ডেভেলপ করা অবশ্যই প্রয়োজন। কৃষিতে আপনি জানেন কিনা জানি না, প্রতি কিলোমিটারের মাটির আপনার কালচার ডিফারেন্স, প্রতি কিলোমিটার কোন মাটিতে কোন ফসলটা, কোন গাছটা আপনার ভালো হবে, এটা আজ পর্যন্ত আমরা বাংলাদেশে আমরা এটাকে ডেভেলপ করতে পারি। যাত্রা দেখা গেলো আরেকজন দেখা অনুযায়ী ওখানে লিচু হচ্ছে, এখানে লিচু গাছ ও গাছটা ওখানে নারিকেল গাছ ও দেখতে অনেক নারিকেল করছে, হ্যাঁ তখন আমি একটা গাছ উঠে দিলাম, কিন্তু হচ্ছে না। সুতরাং আমাদেরকে যে কাজ করা দরকার, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জিনিসকে প্রফেশনাল ওয়েতে আমাদের রিচার্জ দরকার। সে এই রিচার্জগুলো যদি না হয় সেখানে আমরা ইয়ে হবে না, আমরা কি বলে আপনার প্রপার রেজাল্টটা পাবো না, বেনিফিটটা হবে। আমি আপনাদের যে ছাত্র সমাজকে বলবো, আপনাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, আপনার যুগ দেখে। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমরা একটা ছোট্ট উদ্দেশ্য যখন করেছিলাম তখন আমাদের মাত্র 45 বেশি দিয়ে আমরা এই ব্যবসাটা শুরু করেছিলাম। ব্যবসার প্রারম্ভে আমাদের তখন ছিল যে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি তেমন কিছু না, তার টার্গেটটা 80 টাকা। 10 দিন মানে যেরকম হয় সিজেতে কেটে একটা শার্ট বানাচ্ছে, বানাই, আসলে তা না। যখন এটা পড়াশোনা করতে গেল তখন দেখা যায় এখানে অনেকগুলো টেকনিক্যাল ইস্যু, অনেকগুলো রিসার্চ, অনেকগুলো আপনার ইঞ্জিনিয়ারিং এখানে আছে, নট ইজি টু ডু ইট। সুতরাং কোনো জিনিস আপনারা যদি মনে করেন যে সহজ আছে, সহজ না,
এটার মধ্যে আপনাকে পরিশ্রম দিতে হবে, শ্রম দিতে হবে, রিসার্চ করতে হবে। আমরা যখন আমি ব্যক্তিগতভাবে সেই ইন্ডাস্ট্রি আল্লাহর রহমতে আমাদেরকে এত বছর পরে আমরা সেখানে অনেক বড় ইন্ডাস্ট্রি হয়েছে, যা আমরা প্রায় 150 মিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করি, যেটা আমরা বাংলাদেশে আমরা মনে করি শুধুমাত্র যে ডলারটা আমরা সরকারকে দিচ্ছি সেটা দিয়ে সেই ডলারগুলো কি হয় জানেন, এই ডলার দিয়ে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ তেল, মরিচ, ঝাল যেগুলো আমাদের যে প্রয়োজন জিনিসগুলো যেগুলো আমাদের সেই পড়াশোনা সেইগুলো আনে। তো সুতরাং আমি এই কথা বলতে চাই, শুধু এটা নয়, এই যে আমরা ব্যবসাটা করি এই ব্যবসাতে অংশীদারিত্ব কারা কারা দেখেন। 100 টাকা যদি আমরা এক্সপোর্ট করি, 100 টাকার মধ্যে 97 টাকা যে টাকাটা আমরা পাই, 97 টাকা ডিস্ট্রিবিউট হয় অল স্টেক হোল্ডার। কোন স্টেক হোল্ডার? আপনার ট্রান্সপোর্টেশন যারা করে তাদের পাচ্ছেন, ফুয়েলের জন্য পাচ্ছেন, আপনার নাস্তা যে সাপ্লাই হিসেবে পাচ্ছেন, ইলেকট্রিসিটি যারা পাচ্ছেন, সব জায়গার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায় আমাদের কাছ থেকে। সুতরাং যে কোনো একটা জিনিস আপনি যদি রিসার্চ করে যদি কোনো একটা জিনিস আপনারা করতে পারেন, সেখান থেকে উপকৃত সবাই পায় এবং সেই উপকৃতটা আমার কারণেই সবাই যদি একসাথে যদি কাজগুলো ভালো কাজগুলো যদি ভালো জিনিসগুলো যদি প্রোডাক্ট করতে পারে, সেই জায়গাটা আপনার এন্টায়ার কান্ট্রি ডেভেলপ হয়ে যাবে। আপনি যে সোশ্যাল বিজনেস করতে আর ভেরি মাচ ওভার দ্যাট আই নো দ্যাট সেই সোশ্যাল বিজনেস হচ্ছে যে কালেক্টিভলি এমন একটা কাজ যেটা আমাদের সমাজের জন্য প্রয়োজন, সেটাকে প্রফিট মার্জিন হিসেবে না ধরে, ব্যবসা না ধরে এটাকে এমনভাবে করবে যাতে এটা ভোক্তারা কম দামে যে সে পায়। এটা এই ফান্ডটা এভাবে আসে, এটা সার্কেল করে, এটা জন্য জাস্ট আপনার আপনার যেমন ধরুন আপনার এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান না, কিন্তু এটা ব্যবসা, বাট এটা থেকে যে এই প্রোডাক্টটা হয় সেই প্রোডাক্টটা সাশ্রয়ী মূল্যে আপনার মানুষের কাছে বিলিয়ে দেওয়া হয়। আপনারা দেখেন মা শিশু হসপিটাল, বিশাল বড় একটা মা শিশু হসপিটাল। এই মা শিশু হসপিটাল আজকে বিশাল মানুষকে সার্ভিস দিচ্ছে। আমরা যদি ঢাকা চট্টগ্রাম মেডিকেল কলেজে যতটুকু মানুষকে সার্ভিস দিচ্ছে তার কম নয়। আমরা কিন্তু ইদানিং ভ্রমণ করছি জানি না, ওখানে আমার মনে হয় 2,000 কোটি টাকা আমরা এই পর্যন্ত মানুষের টাকা দিয়ে সময়ের মতো করে একটা সোশ্যাল বিজনেস মতো এই কাজটা করছে এবং সে তার ইনকাম দিয়ে সেটা চাকরি ঘুরে ঘুরে মানুষকে সেবা দিচ্ছে, ওখানে কোনো বেনিফিট নেয় না। তো সেটা হলো একটা কনসেপ্ট অফ দি সোশ্যাল বিজনেস। তো এরকম অনেক কিছু আছে, সেটা করা যাবে। আর যেটা আপনাদের কাছে যেটা আমার পরিচিত যে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে চাকরির পিছনে না দৌড়ে আপনাকে সেলফ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, কিছু ক্রিয়েট করার জন্য কাজ করতে হবে। আমরা চায়নাতে দেখি, চায়নাতে আপনার যে আমরা শুধু এক্সপোর্ট করি কয়েকটা আইটেমস, তাই না? বাংলাদেশে কয়েকটা আইটেম হয়, হাঁটি গোনা। চায়নাতে থাউজেন্ডস আইটেম দে আর এক্সপোর্টিং। বাসা বাড়িতে ঘরে বসে তারা কিন্তু তাদের প্রোডাক্টগুলো তৈরি করে। তো সুতরাং আমরা যদি সামগ্রিক সবাই যদি কিছু না কিছু আমরা যদি নিজেরা যদি উদ্যোগ নিয়ে কাজ করতে পারি বা বাঞ্ছক কয়েকজনকে নিয়ে যদি আমরা যদি কোনো যদি ব্যবসা প্রতিষ্ঠান নিজেরা এমপ্লয়মেন্ট সেলফ এমপ্লয়ের মতো নিজেরাই যে পরিশ্রম করে যদি কাজ করতে পারি, সেখানে অবশ্যই বেড়েছে বেনিফিট। সুতরাং এই বেনিফিটগুলো কাজে লাগাতে হবে, শুধু চাকরির বিষয় করতে হবে না, নিজেরা শিখতে হবে। আপনারা জানেন এই যে আমরা বাংলাদেশে একটা আমার এক বন্ধু, সেটা আমাদের ডক্টর ইউনুস সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক আছে, সে আমেরিকায় বসবাস করে। সে তার এই দেশের মানুষকে কাজ করার জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য সে একটা ক্যান্টিন নিয়ে আসছে, সেটা হলো প্রোডাক্ট ক্লাস নামে। ওখানে আপনার স্কিল ডেভেলপমেন্ট হয় এবং সেলফ এমপ্লয়মেন্টের জন্য ট্রেনিং হয়, বিভিন্ন মডিউলগুলো তারা শেখায়। তো এই যে শিক্ষার কোনো বিকল্প নেই, আপনাদেরকে শিখতে হবে এবং মনে করবেন যে আপনারা আপনাদের জীবনে এই সময় 8 ঘন্টা আপনাদের কাজ করতে হবে। কি কাজ করতে হবে? শিডিউল কাজ ছাড়া বাকি কাজগুলো জ্ঞান অর্জন করার জন্য আপনাদের কাজ করতে হবে। সুতরাং সচেতন থাকতে হবে, আমাদের অধিকার সম্বন্ধে সচেতন থাকতে হবে, অধিকারের সম্বন্ধে আপনাদেরকে কালেক্টিভলি সংগঠিত করতে হবে। আপনি একা পাচ্ছেন না কারণ প্রবেশ করতে, আপনি মানুষের পিপুল যদি একসাথে যদি হয়, তাহলে সেখানে যদি আপনার আওয়াজ করা হয় সেটা হয়ে যায়। আপনি দেখেন যে যে ঘটনাটা ঘটেছে গত এই অগাস্ট মাসে, জুলাই থেকে অগাস্টের যে ঘটনা ঘটেছে, এটা কিন্তু একা হয়নি। যে ভাষার মধ্যে সব এই যে আপনার আমরা বিস্মিত হয়েছি যে আপনাদের ঘরের মায়েরা, বোনেরা এবং প্রান্তিক মানুষেরা এবং রিক্সাওয়ালা পর্যন্ত, ট্যাক্সিওয়ালা পর্যন্ত সবাই একসাথে এসে একটা জায়গায় দাঁড়িয়েছে বলে আজকে আমরা একটা সাকসেস পেয়েছি। আমাদের অধিকারের বেলায় আমরা
সবাইকে যে একটা জায়গায় করে দিই, সামগ্রিকভাবে নিজের জন্য নয়, সামগ্রিক সবাই করে, তাহলে সেখানে আমি সেই ভূমিকা করতে পারবো। আমি আপনাদের অনেক কথা বলে বললাম, যদি আপনাদের খারাপ লাগে বা যদি ভুলভ্রান্তি হয় সেটা আমি ক্ষমা করবেন। আমি এটুকু বলতে চাই, বাংলাদেশ সোনার দেশ, বাংলাদেশের যে সম্পদ আছে সম্পদের অধিকার সেই সম্পদের প্রধান একটা হচ্ছে সেটা হল ম্যান পাওয়ার। এই ম্যান পাওয়ার যদি আমরা সুশৃঙ্খলভাবে ট্রেন্ড আপ করে যদি স্পিড করতে পারি, তাহলে বাংলাদেশ কিন্তু পৃথিবীর উন্নত দেশের এক জায়গায় আমরা চলে আসতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের এই ক্লাবের মাধ্যমে আপনারা যে কাজ করছেন, ইন্টারন্যাশনালি প্রফেশনাল যে কাজগুলো আপনাদের দিচ্ছে, এগুলো আপনারা ফলো আপ করেন, ট্রেন্ড আপ হন, অবশ্যই আপনাদের নিজেরাও উপকৃত হবে, সমাজ পরিষেবা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ বিশিষ্ট শিল্পপতি মহিউদ্দিন চৌধুরী, আপনাকে আপনার অভিজ্ঞতা লব্ধ বিষয়ে আমাদের সাথে শেয়ার করবার জন্য। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন শান্তিতে ইসলাম দীপ্তি আমাদের ইউরো সেন্টার থেকে, যিনি 3-0 পৃথিবী গড়বার ক্ষেত্রে পুরো বিশ্বময় সমন্বয় করে যাচ্ছেন। তিনি আমাদের সাথে কথা বলবেন আমাদের সাথে ক্লাব গঠন এবং এর কাজগুলো কি হতে পারে এই বিষয়ের উপরে। এবং আমি বলছিলাম যে স্যারের একটু পরে, ওনার বক্তব্যের পরে স্যারের বক্তব্য আসবে, এরপর আপনাদের জন্য মুক্ত প্রশ্ন উত্তর পর্ব থাকবে। আপনারা এখন থেকে চিন্তা ভাবনা করতে পারেন যে আমরা কি ধরনের প্রশ্ন আমাদের করা উচিত, তবে এই রিলেটেড একটা। আমরা সম্ভবত বিদায় নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মহিউদ্দিন চৌধুরী মহোদয়কে। পাওয়া গেছে? জয়েন করেনি? না, জয়েন করেনি? আমাদের সাথে যুক্ত হয়েছেন শান্তিতে ইসলাম দীপ্তি আপু। আপনি আমাদের শুনছেন? শান্তিতে আপু, আপনি আমাদের শুনছেন? সমস্যা? শান্তিতে আপু, আপনি আমাদের শুনছেন? শুনছেন না? কি সাউন্ড শোনা যাচ্ছে না বলছেন? মিউট করা আছে, মিউট দেবেন তো? আপনার কাছে
আপু শুনছেন আপনি আমাকে? হ্যাঁ জি, একটু সাউন্ড দেন। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন সানজিদা ইসলাম দীপ্তি ইউরোসেন্টার থেকে। আপু আমাদের এখানে প্রায় 125 জনের উপরে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সবাই যারা স্যারের 3-0 কিভাবে বাস্তবায়ন করা যায় এটি জানবার জন্য আগ্রহীরা, এই পর্যায়ে আপনাকে আমি ক্লাবে যুক্ত হওয়া এবং এই কাজগুলো সম্পর্কে বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। ওকে, ধন্যবাদ। যেমনটি ভাই বললেন যে আমি হচ্ছে ট্রিজেস গ্লোবাল সেন্টার থেকে সানজিদা ইসলাম দীপ্তি, আমি হচ্ছে ট্রিজেস গ্লোবাল সেন্টারের অ্যাসোসিয়েটেড হিসেবে এখন আছি। তো প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটি সেশন আয়োজন করার জন্য এবং আমাকে কিছু বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। 3-0 ক্লাবের কথা বলতে গেলেই সর্বপ্রথম যার কথা বলতেই হয় উনি আমাদের সবার শ্রদ্ধেয় একজন মানুষ, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার। দুঃখজনক যে আজকে এত সুন্দর একটি আয়োজনে স্যার তার কর্মব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেনি। তবে যে কথাটি তিনি সবসময় আমাদের বলে থাকেন যে তার অনুপস্থিতিতেও আমরা প্রত্যেকে যেন তার দর্শনকে নিজেদের মধ্যে ধারণ করতে পারি এবং সেই অনুযায়ী সবসময় কাজ করতে পারি। এবং 3-0 ক্লাব করেসপন্ডেন্ট হিসেবে আমি যতটুকু বলতে পারি যে স্যারের এই কথাটাকে সবচেয়ে বেশি কার্যকর করেছেন জানেন আমাদের 3-0 ক্লাব মেম্বার। এই কারণেই স্যার বোধহয় সবসময় এই কথাটি বলে থাকেন যে এই তরুণ প্রজন্মের মধ্যে এরকম একটি শক্তি বা স্পৃহা রয়েছে যেটা আগে কোনো প্রজন্মের মধ্যেই ছিল না। এবং আমি আশাবাদী যে আজকে আমি দেখলাম যে 150 থেকে 200 মানুষজন উপস্থিত হয়েছে তরুণরা, তার আমি আশাবাদী যে আজকে যারা উপস্থিত হয়েছে তাদের মধ্যে এই একই স্পৃহা এবং উৎসাহ নিয়ে ভবিষ্যতে কাজ করে যাবে এইটাই দেখতে পাবো। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে মূলত কথা বলবো তা হচ্ছে 3-0 ক্লাব গঠন এবং 3-0 ক্লাব মেম্বার হিসেবে আপনি যা যা করতে পারেন যা আমাদের 3-0 কনসেপ্টটিকে বাস্তবিক পরিবর্তন আনতে পারে। তো কিভাবে যদি বলতে হয় তার আগে আমরা কেনতে আগে ফিরে যাব যে আমাদের 3-0 আইডিয়াটি পিছনে কারণটা কি। এটি একটি সম্মিলিত লক্ষ্য বলতে পারেন যেখানে 3টি প্রধান লক্ষ্য রয়েছে: দারিদ্রতা শূন্য করা, বেকারত্ব শূন্য করা এবং কার্বন নিঃসরণ শূন্য করা। এই লক্ষ্যগুলো উচ্চাভিলাষী অনেকে বলবে, কিন্তু আপাত দৃষ্টিতে অনেক সময় অসম্ভব মনে হতে পারে। এখন অসম্ভবকে সম্ভব করা হয়তো মুভিতে অনন্ত জলিলের কাজ, কিন্তু বাস্তবে আমাদের এই দায়িত্বটা আমাদের সবার। যদি এখন বিশ্বব্যাপী সম্প্রদায় হিসেবে আমরা একত্রিত হতে পারি তবেই আমি মনে করি যে এটাকে বাস্তবে রূপদান করা সম্ভব। এখন 3-0 ক্লাবগুলো কে আমরা বলতে পারি যে এই যে বিশ্বযাত্রাটি আছে 3-0 কনসেপ্টটি এটার প্রাণকেন্দ্র আমরা বলতে পারি 3-0 ক্লাবগুলোকে। কারণ এই 3-0 ক্লাবগুলো এটা ম্যাটার করছে না যে আপনি কোনো বড় শহরে আছেন কিংবা কোনো প্রান্তিক কোনো একটা ছোট গ্রামে আছেন, আপনি সবসময় আপনার কাজের মাধ্যমে এই বিশ্বযাত্রায় একটি প্রভাব তৈরি করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। তাহলে এখন আপনাদের বড় যে মেইন প্রশ্নটি কিভাবে ক্লাব শুরু করবেন। প্রথমত এই একই আপনাদের হচ্ছে দরকার একই ধরনের মানসিকতা যাদের মধ্যে আপনার সমাজে কোন পরিবর্তন আনার জন্য উৎসাহ রয়েছে এরকম মানসিকতার মানুষজন একত্রিত হতে হবে। এবং এটি কোনো বাধক ধরা নিয়মিত কারা হতে হবে, কিন্তু এটি হতে পারে আপনার বন্ধু বান্ধব, সহকর্মী কিংবা আপনার প্রতিবেশীরা। এটাই হচ্ছে আমাদের 3-0 ক্লাবের সৌন্দর্য যে আপনি কোনো ছোট কিছু থেকে অনেক বড় কিছুর উপর প্রভাব ফেলতে পারছেন, এটা তাও মাত্র কিছু মানুষ নিয়ে। এখন মনে রাখতে হবে যে যেহেতু 3-0 ক্লাবের আইডিয়াটা মূলত 3টা 0 থেকে বা কনসেপ্ট থেকে এসেছে, তো আপনার মূল উদ্দেশ্য ওটার সাথে রিলেটেড হতে হবে। এখন এই ধারণাটিকে মাথায় রেখে আমাদের যে 3-0 ক্লাব গঠন হয় সেখানে মূলত 12 থেকে 35 বছর বয়সী 5 জন তরুণ তরুণী ক্লাবটি গঠন করে থাকে। তো 5 জন তরুণ তরুণী যখন ক্লাবটি গঠন করে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে 5 বছরের ব্যবধান যেন 7 বছরের বেশি যেন ব্যবধান না হয় বা এর চেয়ে কম হতে পারে, বা 7 বছরের ঊর্ধ্বে কোনো ব্যবধান হতে পারবে না বয়সের মধ্যে, এবং অবশ্যই 12 থেকে 35 বছরের মধ্যে 5 জনকে হতে হবে। এখন আপনি 5 জন সেই মানসিকতার মানুষকে একত্রিত করতে পারলে এখন আপনার প্রথম ধাপ হচ্ছে আপনার উদ্দেশ্যটাকে নির্ধারণ করা। যে আপনি এখন দেখতে পারেন যে আপনার সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি
ইম্পর্টেন্ট বা হচ্ছে গিয়ে চাপের বিষয় কোনগুলো হতে পারে। যেমন কিছু কিছু সমাজে বেকারত্ব অনেক বড় একটি ইস্যু, কিছু কিছু সমাজে পরিবেশের অবক্ষয় বা হচ্ছে পরিবেশ দূষণ অনেক বেশি, কিছু কিছু সমাজে হয়তো বা দারিদ্রতা একটি উল্লেখযোগ্য উদ্বেগের বিষয়। এখন এই সুস্পষ্ট লক্ষ্য চিহ্নিত করে আপনার ক্লাবের কার্যকলাপ হচ্ছে আপনার নির্ধারণ করতে হবে। একে আমরা মাঝে মাঝে মানে আমাদের 3-0 ক্লাবের ভাষায় আমরা প্রাইমারি ফোকাসও বলে থাকি। ক্লাবের প্রাথমিক ফোকাস যে কোনো কিছু হতে পারে, কিন্তু তা অবশ্যই, যেটা আমি বললাম, এই উদ্দেশ্যটি অবশ্যই অ্যালাইন হতে হবে কিসের সাথে, 3-0 কনসেপ্টটির সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে কিরকম ফোকাস হতে পারে, কিরকম প্রাথমিক ফোকাস হতে পারে। উদাহরণস্বরূপ যদি আমি বলি তাহলে হতে পারে যেমন কি বললাম যে কোনো কিছু হতে পারে, হতে পারে যে পরিবেশ বা জলবায়ু, হতে পারে বর্জ্য ব্যবস্থাপনা, হতে পারে প্রযুক্তি কিংবা ক্ষুদ্র ঋণ কিংবা কৃষি বিষয়ক কিংবা খাদ্য এবং পুষ্টির চাহিদা নিয়ে কিংবা খাদ্য এবং নিরাপত্তার চাহিদা নিয়ে, তো যে কোনো কিছু হতে পারে। ডিপেন্ড করছে আপনার সমাজে কি ধরনের সমস্যা আপনি দেখতে পাচ্ছেন এবং কোন সমস্যাটিকে আপনি দূর করতে চাচ্ছেন। এবার আসি আপনার দ্বিতীয় ধাপে, যেখানে আপনি আপনার ক্লাবের মধ্যে বা গ্রুপের মধ্যে একটি কাঠামো স্থাপন করবেন। এখন আপনার আনুষ্ঠানিকভাবে কোনো কাঠামো তৈরি করতে হবে না, তবে এই কাঠামোটার মূল ভূমিকা হচ্ছে এটা ক্লাবের কাজে বা ক্লাবের গতি বজায় রাখতে সাহায্য করবে। একজন এর মধ্যে 5 জন যেহেতু মেম্বার রয়েছে, 5 জনের মধ্যে একজন হবে কি পার্সন বা যাকে আমরা লিড বলতে পারি, একজন হবে ডেপুটি কি পার্সন যাকে হচ্ছে আমরা অ্যাসিস্ট্যান্ট লিড বলতে পারি, এবং বাকি 3 জন জেনারেল মেম্বার হিসেবে থাকবে, যারা হচ্ছে অন্যান্য কাজে ক্লাবের সাহায্য করবে। এবং এটি আপনার যেটা বললাম যে আনুষ্ঠানিক হতে হবে, কিন্তু এটি আপনার ক্লাবকে সক্রিয় হতে সাহায্য করবে। 3 নম্বর ধাপ হচ্ছে গ্রুপকে, যখন আপনি 5 জনকে সেম মানসিকতার মানুষকে পেয়ে গেলেন, যাদের মধ্যে ওই উৎসাহটা রয়েছে এবং আপনি উদ্দেশ্য নির্ধারণ করে ফেললেন, এখন আপনার কাঠামো নির্ধারণ করা শেষ। এখন 3 নম্বর ধাপটি হচ্ছে গ্রুপটিকে কিভাবে 3-0 ক্লাবের আন্ডারে রেজিস্ট্রেশন করবেন। গ্রুপটি মানে রেজিস্ট্রেশন করা খুবই ইজি একটা প্রসেস। আপনার জাস্ট হচ্ছে 3-0 যে আমাদের ওয়েবসাইটটি আছে, ওয়েবসাইটে গেলে আপনি রেজিস্ট্রেশনের জন্য আলাদা একটি জায়গা দেখতে পাবেন। ওখানে পুরো স্টেপ বাই স্টেপ আপনাকে রেজিস্ট্রেশনের প্রসেসটা বলে দেওয়া আছে। যদি তারপরও কিছু কারো কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সাহায্য করব। এবার আপনার যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল, এরপর আমরা হচ্ছে ওই আপনার ফর্মটিকে বা রেজিস্ট্রেশনটাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আপনারা কি 3-0 ক্লাবের অন্তর্ভুক্ত হয়েছেন কিনা। এখন যেহেতু আপনি 3-0 ক্লাবের আন্ডারে রেজিস্টার্ড হয়ে গেলেন, এখন আপনার কাজ হচ্ছে যে আপনি কি ধরনের কাজ করতে পারেন 3-0 ক্লাব হয়ে বা 3-0 ক্লাবের আন্ডারে। এখন এই কাজটি যেটা বললাম, উদ্দেশ্য যেহেতু কোনো যেটা বললাম আনলিমিটেড হতে পারে, উদ্দেশ্যের সাথে সাথে আপনার কার্যকলাপেরও কোনো বাধ্যবাধকতা নেই। যেমন আপনি হতে পারে যদি আপনি বর্জ্য ব্যবস্থাপনার কাজ করেন, তাহলে আপনি সম্প্রদায়ে পরিষ্কার অভিযান চালাতে পারেন। নিয়মিত আপনি আপনাদের টিম নিয়মিত আপনার এরিয়া বা কমিউনিটিতে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করছেন। এটা শুধু আবর্জনা তোলার ব্যাপার করতে হবে এরকম নয়, যে আপনি সবাইকে এরিয়ার সবাইকে, এলাকার সবাইকে সচেতন করছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা ইম্পর্টেন্ট বা কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া আপনারা স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা উন্নয়ন কর্মশালা করতে পারেন, যেখানে হচ্ছে আপনি বেকারত্ব মোকাবেলা করার জন্য ডিজিটাল দক্ষতা বা হচ্ছে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মতো প্রয়োজনীয় দক্ষতা বিনামূল্যে আপনি অফার করছেন। এছাড়া হতে পারে যে সচেতনতা ইভেন্ট, যেটা আমি বললাম যে দারিদ্র বা বেকারত্ব বা পরিবেশের যে কোনো সমস্যা নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আলোচনা করতে চাচ্ছেন, বিতর্ক করতে চাচ্ছেন কিংবা স্কিলিং এর কাজ করতে চাচ্ছেন, স্থানীয় বা এরকমও হতে পারে যে স্থানীয় কিছু মানুষজন এই ব্যাপারে কাজ করছে, তাদেরকেও সহযোগিতা করতে পারে। এছাড়া দারিদ্র নিরসনের উদ্যোগ নিতে পারেন, যে আপনার কিছু মানুষ আছে সমাজে অনেক দারিদ্র, তাদের জন্য ফান্ড কালেক্ট করতে পারেন। এটা টোটালি ডিপেন্ড করছে যে আপনার উদ্দেশ্য কি, সেই অনুসারে আপনি বাস্তবায়ন করতে পারেন। এছাড়া অনেকে একদম ছোট পরিসরে যারা শুরু করে, অনেকেই শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ পুনরুদ্ধার দ্বারা
যেমন বৃক্ষরোপণ বা হচ্ছে এরিয়াতে বৃক্ষরোপণ কর্মসূচির দ্বারা এবং বর্জ্য ব্যবস্থাপনার সাথে নিযুক্ত হয়ে তারা হচ্ছে তাদের কর্মসূচি প্রথমে শুরু করেন। এছাড়া আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে পারেন, যেটা বললাম যে অলরেডি যারা এরকম কাজ করছে তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে আপনি কাজগুলো করতে পারেন। এখন বিভিন্ন ধরনের কাজ আপনি যদিও করতে পারেন, কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কাজটি সেটা হচ্ছে সম্প্রদায়কে অন্তর্ভুক্ত আপনার করতে হবে। আপনি নিজে কখনোই আপনার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না যদি না আপনার সম্প্রদায় আপনাকে সাহায্য সহযোগিতা না করে। এখন আপনার কাজটি আপনারা নিজেরাও হচ্ছে মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা চ্যালেঞ্জগুলোকে সবার সাথে তুলে ধরতে পারেন, আপনার কার্যকলাপকে ডকুমেন্ট করতে পারেন, বিভিন্ন জায়গায় আপনারা সেমিনার করতে পারেন, সেশন করতে পারেন। এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে। এছাড়াও আমরা যেটা 3Z গ্লোবাল সেন্টার হিসেবে কাজ করি, আপনাদের এই গল্পগুলোকে, আপনাদের এই চ্যালেঞ্জগুলোকে আমরা বিশ্বে তুলে ধরি, যাতে সবাই এই ব্যাপারটি নিয়ে আরো বেশি চিন্তা করে এবং আরো বেশি এই ব্যাপারটিতে ইন্টারেস্ট শো করে। এখন ক্লাব মেম্বার হিসেবে আপনার আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আপনি যদি ক্লাব মেম্বার হিসেবে হ্যাঁ এই কাজগুলো আপনারা করছেন, কিন্তু 3Z গ্লোবাল সেন্টার থেকে আপনারা কি একটা সুবিধা পেতে পারেন যদি আপনারা ক্লাব মেম্বার হন। সেই ক্ষেত্রে আমরা বলবো যে সবচেয়ে বড় সুবিধাটা আমরা যেটা প্রোভাইড করতে পারি সেটা হচ্ছে নেটওয়ার্কিং। একটা ক্লাব মেম্বার হিসেবে আপনার সবচেয়ে বড় অ্যাসেটটি হবে যে আপনি আমাদের এখন প্রায় 56টি দেশে ক্লাব রয়েছে এবং প্রায় 20,000-এরও উপরে ক্লাব মেম্বার রয়েছে। আপনি একটা গ্লোবাল নেটওয়ার্কিং ক্রিয়েট করার সুযোগ পাচ্ছেন এখানে। এছাড়াও আপনার আমাদের রয়েছে 80 জন সাপোর্ট পার্সন, যাদের কাছ থেকে যে কোনো মোমেন্টে আপনার যে কোনো টাইপের সহায়তার প্রয়োজন হলে আপনারা সাপোর্ট নিতে পারবেন। সাপোর্ট অর্গানাইজেশন রয়েছে যারা সেইভাবে আপনাদের সাহায্য সহযোগিতা করে থাকে। এছাড়াও রয়েছে 11টি অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন। এখন দ্বিতীয়ত আমরা বলবো নেটওয়ার্কিং ছাড়া এবং সাপোর্ট ছাড়া আমরা স্কিল বিল্ডিং বা নলেজ শেয়ারিং এর জন্য ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে থাকি, সেশন অ্যারেঞ্জ করে থাকি, যেটা আপনার স্কিল বিল্ডিং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তৃতীয়ত আমরা বলবো যে আমরা আপনার কাজগুলোকে যখন ফিচার করছি তখন শুধু বড় বড় সফলগুলোতে নয়, ইভেন প্রত্যন্ত এলাকাগুলোতেও মানুষজন নিজেদের এরিয়ায় তাদের কাজগুলোকে প্রচার করার জন্য, নিজেদের মানুষগুলোকে আরো বেশি ভালো রাখার জন্য তারা খুব ফিল করে। এছাড়াও আমরা বলবো যে আমাদের সবচেয়ে বড় আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা যে গ্লোবাল কম্পিটিশন গুলোকে অ্যারেঞ্জ করে থাকি বা বিভিন্ন গ্লোবাল কম্পিটিশন গুলোকে যে অ্যারেঞ্জ করে থাকি, সেখানে আপনারা পার্টিসিপেশনের মাধ্যমে গ্লোবাল অ্যাওয়ার্ড পাচ্ছেন এবং গ্লোবাল রেকগনিশন পাচ্ছেন। অনেক সময় দেখা যায় কিছু কিছু কম্পিটিশন ফান্ডিংও প্রোভাইড করে থাকে, যারা হচ্ছে টপ 1 to 3 এর মধ্যে থাকে তারা হচ্ছে ফান্ডিং এর সুবিধাটা দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের সুবিধাগুলো পেতে পারেন একটা ক্লাব মেম্বার হিসেবে। এখন এতক্ষণ ধরে আমি অনেক কথা বলেছি, কিন্তু সমাজ থেকে আমি বলবো যে 3Z ক্লাব গঠন শুধুমাত্র একটি গ্রুপ আপনি তৈরি করবেন বা আরেকটি ক্লাব হিসেবে রেকগনিশন পেলে এটাই মূল বিষয় নয়। আসলে আমাদের এই 3Z কনসেপ্টকে এটি একটি বাস্তব এবং খুবই দীর্ঘস্থায়ী পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। এটি মানুষকে শুধুমাত্র চিন্তা করা না, এটাকে বাস্তবায়ন করার মতো একটি প্ল্যাটফর্ম দিচ্ছে, যেখানে আপনি আপনার সেই মানসিকতার মানুষের সঙ্গে অনেক বড় একটি ইম্প্যাক্টফুল একটি কাজ করতে পারছেন। সুতরাং আমি বলবো যে আজকে আমি একটা চ্যালেঞ্জ দিব সবাইকে যে আপনি বাইরে যান, দেখুন আপনার সম্প্রদায়ে কি ধরনের সমস্যা হচ্ছে, ওই টাইপের মানুষগুলোর সাথে একত্রিত হন যারা মনে করে যে এই সমাজে পরিবর্তন আনা দরকার এবং সম্ভব। তাদের সাথে একটি ক্লাব করাও নেসেসারি না, আপনি ওরকম ভাবে কাজ করা শুরু করেন, একটা ক্লাব শুরু করেন, তারপর একসাথে কাজ করেন এবং দেখেন যে আদৌ আপনার একার পক্ষে, আপনার একটি ছোট্ট সংস্থার পক্ষে এই দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিঃসরণের মতো সমস্যা আদৌ বাস্তব করা সম্ভব কিনা। ধন্যবাদ। আমি হচ্ছে বিশ্বাস করি যে আজকে সবাই এই অবিশ্বাস্য কাজগুলো করবে এবং আমি তা দেখার অপেক্ষায় রইলাম। আর যদি কারো কোনো ধরনের কনফিউশন বা কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবে, কিংবা আপনাদের আমার নাম্বার হচ্ছে গিয়ে আছে
আপনাদের একজন আমার নাম্বারটা হচ্ছে গিয়ে ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন ভাইয়ের কাছে আছে, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাকে আমার নাম্বারে ডিরেক্টও কল দিতে পারেন। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আমি সর্বদা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শান্তিদা আপু আপনাকে এতক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত বিষয়ে কথা বলবার জন্য এবং কষ্ট করে যুক্ত হওয়ার জন্য। আপনি আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন। আমরা কিছুক্ষণের মধ্যে স্যারের একটি সংযুক্ত ভিডিও বক্তব্য শুনবো। এর আগে সম্ভবত আমাকে কথা বলতে হবে। আমি কথা বলার আগে কিছু বলতে হবে। মুজাহিদ যেন আমাকে নিয়ে কি বলতে চাচ্ছে? আপনারা জানেন যে 30 ক্লাব চট্টগ্রাম সার্কেল যখন শুরু হয় তখন মানে আমরা এটা কিছুই জানতাম না। তো প্রথমেই হচ্ছে আমাদের বিশ্ববরেণ্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন এর কনসেপ্ট সবার সামনে শেয়ার করলেন এই ক্লাবে, তখন সবার আগে আমাদের এই দায়িত্বটা নিলেন আমাদের ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন স্যার। এবং আপনারা জানেন উনি সারা পৃথিবীতে বেস্ট 30 সাপোর্ট পারসন হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আমরা একটা জোর করা দিতে স্যারের জন্য। এবং স্যারের অধীনে এখানে 100-র অধিক ক্লাব চট্টগ্রাম থেকেই আছে এবং সারা পৃথিবীতে যতগুলো ক্লাব আছে তার মধ্যে আমাদের রিজিয়নেই হচ্ছে সবচেয়ে বেশি এবং মোটামুটি সব জায়গাতেই আমাদের চট্টগ্রাম রিজিয়ন থেকেই আমরা এই পুরস্কার নিয়ে আসি আর কি। তো আমাদের এই 30 ক্লাব কনসেপ্ট থেকে শুরু করে আজকের আয়োজন সমস্ত কিছুই ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন স্যারের নির্দেশনায় আমরা করছি। এবং আপনারা ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন স্যার সম্পর্কে যদি জানেন, নতুন যারা আছে সবার উদ্দেশ্যেই বলছি, উনি ঠিক আছে স্যার আমাদের সামনে বক্তব্য রাখেন। ধন্যবাদ। দাঁড়িয়ে আছি তো এখন বেশি প্রশংসা আমরা সবাই ডক্টর ইউনূস স্যারের প্রশংসা করছি এবং উনি নেন যে মুহূর্তে তখন উনি খুব প্রশংসা শুনতে পারেন এবং জটিল কথা শুনতে পারেন, খুব সাহস নেই। এরকম সাহস আসলে আমার এখনো হয়ে ওঠেনি যে আমার প্রশংসা আমি শুনি, হয়তো কালে পথে হয়ে যাবে। আমি সবাইকে অনেক বেশি বেশি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ছোট্ট একটি ফেসবুক পোস্টের মধ্য দিয়ে আজকে অগণিত, আমার মনে হচ্ছে এখন প্রায় 150-র কাছাকাছি মানুষ এখানে উপস্থিত হয়ে গেছে এবং আমাদের 150ই এখানে বসবার সুযোগ ছিল। তো আমরা গত পরশুদিন থেকে সবাইকে না 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 এবং আমাদের যারা সিনিয়র ভাইরা ছিলেন তারা অনেকে আপত্তি করেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আপত্তি করেছেন, বিভিন্ন কলেজের শিক্ষকেরা আপত্তি করেছেন কেন এখানে আসা যাবে না। এখানে আসা যাবে না যে আমরা কিছু মানুষ আছি, যেমন আমি কামাল, নোমানুল্লাহ বাহার, নাইদা সুলতানা অথবা যে সব জায়গায় গেলে দেখবেন যে স্টেজগুলো শুধু আমাদের জন্য। সব জায়গায় গিয়ে দেখবেন যে বিশেষ প্রধান অতিথি প্রধান আলোচককে ডক্টর কামাল, সেখানে আপনাদের আসনটা খালি হচ্ছে না। ডক্টর ইউনূস স্যার বলছেন যে মানে আগামী দিনে যে আসন সেটি তোমাকে নিতে হবে, যেহেতু তোমাকে নিতে হবে। আমরা যারা বেশি বেশি আসন এখন অলঙ্কৃত করেছি তাদের একটু ছেড়ে দেওয়ার পালা শুরু হয়ে গেছে এবং সেই খেলাটি দেখিয়েছি ইতিমধ্যে 5 আগস্ট আমাদের সন্তান। তাদের জন্য একটু জোরে তালি হবে না? তালি আসলে জোরে হচ্ছে না, আর একটু জোরে হতে হবে। আমার মনে হচ্ছে গতানুগতিক বক্তব্য শুনেছি, আমি কোন গতানুগতিক বক্তব্য বলবো না, 2-1 মিনিট সময় নেব। আমি প্রথমে শান্তিদা আপু আসলে ব্যস্ততা আছে ওনার, তথাপি উনি জয়েন করেছেন এবং আমার কথা উনি শুনছেন। আমাদের সাথে যুক্ত ছিলেন শিল্পপতি মহিউদ্দিন চৌধুরী এবং এখানে ডাইসে এই মুহূর্তে যারা বসে আছে তাদের নাম তো ঘোষণা হয়েছে, সময় বাঁচানোর জন্য নাম বললাম। আর সামনে যারা অসম্ভব শক্তিমান মানুষ বসে আছেন, যারা মোবাইল দেখছেন তারা দয়া করে মোবাইল দেখা বন্ধ করেন। অসম্ভব ভাবে যারা বসে আছেন, অসম্ভব শক্তিধর এবং এই শক্তি কি সেটি বিশ্বাস করার জন্য নিজের একবার মানসিক শক্তি অর্জন করুন। আমি ব্যক্তিগতভাবে এবং সশরীরে, আমি আবার বলছি, আমি ব্যক্তিগতভাবে এবং সশরীরে জুলাই 1 তারিখ থেকে মাঠে থেকে অসংখ্য শিক্ষার্থীর সাথে মিছিল করে নিয়ে পাহারা দিয়েছি। আমি আবার বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি, আপনারা আমার ফেসবুক ফলো করলে দেখবেন সেখানে সব মেসেজ লেখা আছে এবং প্রতিটা মেসেজ প্রতিদিন দেওয়া হয়েছে। যখন ফেসবুক অফ করলো সে সময় কি করেছি, সে সময় লিখে রেখেছি যদি কখনো স্বাধীন হয় তাহলে এগুলো বলবো, না বলার কথা বলবো। ভূমিকায় বলেছি এই জাতীয় প্রোগ্রাম করার সময় আজকে থেকে
আরো কয়েক মাস আগে পেছনে সামনে বিভিন্ন এজেন্সির লোকজন আমাদের এই বক্তব্য বিভিন্নভাবে ব্রডকাস্ট করেছেন, হুমকি দিয়েছেন। আজকে কি সেই সুযোগ আছে? মোটেও কোনো সুযোগ নেই। এই জন্য সেই হুমকিটা, এই জন্য সেই আয়না করে আমি ছিলাম, সেটা মূল কারণ ছিল একটাই, সেটি হচ্ছে অসম্ভব এক পৃথিবীর ধারণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আপনারা একবার ভাববেন, বলছে তিনটা জিনিসকে শূন্যের জায়গায় যদি নিই, তাহলে সেই বিষয় সেটি এমন এক পৃথিবী হবে যে পৃথিবীতে বসবাস করার জন্য আগ্রহী সহিত অন্য পৃথিবীর মানুষ আসবে। বিশ্বাস হয়? তিনটা জিনিসকে শূন্য। কি কি বলতে পারবো স্যার? বলি এক এক করি আপনাদের তরফ থেকে। শূন্য কার্বন, ইয়েস শুনলাম। তারপর শূন্য বেকারত্ব, তারপর শূন্য দারিদ্র। একবার চিন্তা করুন তো, আপনি বেকার, ঘরে বউ থাকবে? আমি বিশ্বাস করি না। আপনি বেকার, মাস্টার ডিগ্রি পাস করেছেন, 1 মাস 2 মাস 3 মাস, চতুর্থ মাস বাসায় থাকতে দিবে? আমি বিশ্বাস করি। আপনি দরিদ্র, সমাজের কোথাও দাম আছে? আপনার কোথাও দাম আছে? সেক্সাদির মতো অবস্থা, বিয়েতে ভাত খেতে গেল সেক্সাদির কি করে ধাক্কা দেবে। বাস্তবতা না? বাস্তবতা। তাহলে এই তিনটে জিনিসকে বলছে যে শূন্যের কোটায় যদি আমরা নিতে পারি। আপনি একবার ভাবুন তো, একটা গাড়ি চলছে, পেছন থেকে কালো ধোঁয়া, কি করি আমরা? নাক ধরে রাখি। কেন? পরিবেশটা নষ্ট। এখন এমন এক পৃথিবী যেখানে কোনো কালো ধোঁয়া নাই, যেখানে সবুজ আর সবুজ পাট কাটা নাই, যেখানে শুধুমাত্র মানুষের বসবাসযোগ্য সব কিছু নয়, শুধু সৃষ্টির যত কিছু আছে সবকিছু বসবাসের জন্য সুন্দর পরিবেশ। এরকম একটা পৃথিবীর কল্পনা করুন তো দেখি কেমন হতে পারে। একবার ভাবুন তো, 2 মিনিট চোখ বন্ধ করে একবার আজকে গিয়ে ভাববেন, এরকম একটি পৃথিবীর সন্ধান দিয়েছেন আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। যেদিন আমি এই বিষয়টি দেখি, আমার কাছে মানে তাজ্জুব লেগেছে। কিভাবে দেখলাম? স্যার একটা বই আছে ফ্রিজের উপরে ইংরেজিতে, এটির কয়েক পৃষ্ঠা পড়ার পর আমি আর সামনে দিকে যাইনি, কারণ এই পৃথিবী আমি নিতে পারবো না, সেই সমস্যা আমার নেই। পরে একদিন সম্ভবত করোনার একদম প্রথম দিকে, অর্থাৎ 2020 সালের মাত্র করোনা আসে এমন অবস্থা, সেই সময় ভারতীয় বীর প্রতীক আমাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি কি এই জাতীয় কোনো ঘটনার কথা শুনো নাই? আমি বললাম যে অনেক আগে শুনছি, কিন্তু সাহস নাই। এরকম পৃথিবী কি কল্পনা করা যায় বাংলাদেশে থেকে? মোটেও না, মোটেও না। যেখানে আমরা কথা বলতে পারিনি, একটা 10 জন মানুষ বসে কথা বলবো, সেটাকে গোপন মিটিং হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সেখানে পুলিশ দিয়ে, বাহিনী দিয়ে নানাভাবে হেনস্থা করা হয়েছে। স্যার শুধুমাত্র অনলাইনে এসে কথা বলবেন, সেই কথা বলার জায়গাটাকে অবরুদ্ধ করা হয়েছে। এরকম যেখানে কথাই বলতে পারি না, সেখানে বলছে 300 বাস্তব। এটা আমার কাছে অলৌকিক মনে হয়েছে, এটা আমার কাছে অবাস্তবিক মনে হয়েছে। এটি আমার কাছে মনে হয়েছে আমার মৃত্যুর পরে এটা সম্ভব। এই 3টা শূন্য বাস্তবায়ন করতে হলে যদি আমার মতো 10 টাকা আমার রাস্তায় পড়ে যায়, আমার মনে হয়েছে সেটি সম্ভব না, কিন্তু আদতে সম্ভব। সেটি আমি কোথায় দেখলাম? সেটা দেখলাম যখন আমি মাঠে গেলাম ছাত্রদের সাথে আন্দোলনে। আমি যখন বসেছিলাম, আমি দেখেছি এই ছেলেদের কাছে সম্ভব। তাদের কোনো নেতৃত্ব নাই, তারা কোনো কথা শুনে না। একটা বাঁশি দিলে সবাই মিলে দৌড় মারে ধরার জন্য, কে বাঁশি দিল, আমাদের লোক নাকি ওদের লোক। এরকম একটা জায়গায় গিয়ে যখন আমি দেখলাম, তখন আমার বিশ্বাস হলো যে আসলে আসলে এবং আসলে 3-0 পৃথিবী দেখা সম্ভব। এখন আমি বলছি যে আমি এখানে বসে আছি, আমার পক্ষে সম্ভব। এটি কার পক্ষে সম্ভব? আমার সামনে যারা বসে আছে। আজকে যদি আমি ইউনূস স্যারকে এখানে আনতে পারতাম, আপনারা দেখতেন উনি এই মানুষগুলোকে দেখার পরে অভিভূত হয়ে যেতেন, অলৌকিক হয়ে যেতেন, হারিয়ে যেতেন, এবং মুগ্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, আর আপনারা সবাই শুনছেন বোকার মতো বসে। সেরকম অসম্ভব জায়গা আমার নিজ চোখে দেখার সৌভাগ্য আমার হয়েছে। চিটংয়ে আমরা আসতাম ঈদের ঠিক একদিন আগে। সেখানে আমি সবাইকে ধরে ধরে স্যারের সাথে ছবি তুলতাম। তো স্যার বলতে যে ধরে আনো ছবি তুলো। তো ছবি তোলার পরে মোবাইল দেখতেন, দেখে বলতে না এই ছবি তো ভালো লাগে, আবার তুলো। এই যে দেখেন, এরকম একটা মানুষ, এত সাদাসিধা এক মানুষ, এত কল্পনার বাইরে এক শক্তি, অথচ এই শক্তিকে পুরো বিশ্বের মানুষ আলোচনা করেছে, তাদের পাঠ্যসূচিতে রেখেছে।
বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ব্যবস্থা করেছি। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়তে ফ্যাকাল্টি হয়েছে, কিন্তু আমরা কি করেছি, সেই মানুষটাকে মাইলের পর মাইল, বিল্ডিং এর পর বিল্ডিং, তালার পর তালা ওনাকে হাঁটিয়েছি, মামলা দিয়েছি, রায় দিয়েছি, হেনস্থা করেছি, অসভ্য ইতর ভাষায় কথা বলেছি, এবং আমাকে সুদখোরের লোক, সুদী ইউনুসের মানুষ হিসাবে ট্যাগ লাগানো হয়েছে। আজকে যে প্রতিবেদন দেখছেন, আমার সাথে ছিল আমাদের অনেক পুরাতন আমার বন্ধু বেলাল ভাই, কই আছেন? আছে। তো আমি যখন এটা করিয়েছি, উনি বলছেন যে আমি তো এখন করলে মানুষ বলবে যে সিজনাল এটা করছি, কিন্তু আপনি তো এটাতে মোটামুটি সাইজ হয়ে গেছেন। এবং অসম্ভব জায়গায় দেখেন এই শক্তি। ফ্রান্সের যেই কথা বলছিলাম, সিটি ইউনিভার্সিটি, আমি আমার নিজের সহ গেলাম এখানে, সেই ইউনিভার্সিটিতে যখন আমরা ঢুকি, আমরা 2টা প্যান্ট পরছি, একাধিক জামা পরছি, এর উপর ব্লেজার পরছি, টাই লাগাইছি, মাফলার দিছি, কান টুপি দিছি, তথাপি শীত এমন করতে। আর স্যার এটা করা, তো আমি বললাম স্যার এখানে তো একটা ব্লেজার আছে। বলছে আরে তুমি তো ইয়াং ম্যান, তুমি পরো, আমার তো রক্ত নাই ভিতরে, আমি বুড়ো হয়ে গেছি, আমার পরার দরকার নেই। দেখেন কি অসম্ভব শক্তি। আমি যেখানে ফার্স্টটা পরে শীত নিবারণ করতে পারি না, আমার পাশে মুজাহিদ বসে আছে, সে আমার থেকে ইয়াং, বলছে স্যার এসিতে কমাই দিলে ভালো, তাহলে চলো। কারণ আমার ভিতরে ইউনুসের শক্তি এখন আছে। ডক্টর ইউনুস যে শক্তি লালন করেন, সেই শক্তি আমি লালন করি। কিভাবে? একটা উদাহরণ যদি দিই আপনাদের, সেটি হচ্ছে 22 সালের অক্টোবরের 29 তারিখ আমরা এই পাশের জিএসআর স্মৃতি জাদুঘরে আমরা ঠিক এরকম একটি গ্যাদারিং করছিলাম, যে আমাদের ক্লাব মেম্বারদেরকে 125 জনের মতো 1 সপ্তাহ যাবত অবরুদ্ধ ছিলাম, একা অবরুদ্ধ। আপনি বিশ্বাস করুন, আমার অফিসে বসে আমার মোবাইল থাকে এজেন্সির কাছে, কেউ ফোন করলে বলে হ্যালো কে বলছেন, কথা বলে, কে পরিচয়, নাম পরিচয় সব জিজ্ঞেস করে তারপর আমাকে মোবাইল। এরকম পরিবেশ কি আপনারা কেউ ফেস করেছেন? অবভিয়াসলি না। সুতরাং আমার অফিসকে বানানো হয়েছে কি আয়নাঘর, 1 সপ্তাহ ব্যাপী, এবং বলা হচ্ছে যে আমরা কি মিটিং করি, গোপন মিটিং করছি, এবং কেউ জানে না। মিটিং এর শেষে আধা ঘন্টা আগে এই ভদ্রলোক জানে, কারণ এগুলোকে জানালে তো কেউ আর প্রোগ্রাম আসবে না। আয়নাঘর থেকে সবাই বললাম, আয়নাঘরে কেউ যেতে চায় না, কারণ আমার ভিতরে ছিল এক অদম্য শক্তি। সেই শক্তি হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের শক্তি, যেই শক্তি 98 থেকে আমি খুব কাছে থেকে দেখেছি, যে শক্তি আমি লালন করেছি। আমি আমার যেদিন ওনার এই ফতোয়া করি, অসংখ্য ফতোয়া আমার কাছে আছে, এটি কিন্তু আজকে করি নেই, আমার আরো 20 বছর আগে থেকে এই ফতোয়া করা। আমি যখন আমি করি, আমার কাছে এক ধরনের শক্তি কাজ করে, সেই শক্তি দিয়ে আমার মনে হয় ঘুষি মেরে 5 তলা বিল্ডিং ফেলে দিয়ে আমার কাছে এরকম মনে হয়, এবং এটা আমার পক্ষে সম্ভব। আমি মাঝে মাঝে বিশ্বাস করি এটা আমার পক্ষে সম্ভব। আজকে দেখেন এই ভদ্রলোক টেলিফোন করতে করতে 1 মিনিট আগে আসছে, অথচ 2টা আসে কথা। ওই ভদ্রলোক টেলিফোন করতে করতে এই 5 থেকে এই 45 আসছে। নাজমুল বক্তৃতা দেওয়ার কথা ফার্স্ট, সে অনুষ্ঠান শুরুর প্রায় 29 মিনিট পরে আসছে, তাকে আমি 20টার উপর ফোন দিয়েছি, সে আসতে পারেনি। এরকম যদি হয়, আপনারা দেখছেন 3টা মানে কয়টা? 3টা মানে 3টা। সময়ের প্রতি যদি আপনারা আনুগত্য করতে না পারেন, আপনাকে পৃথিবীর কোনো ইউনুস চেঞ্জ করতে পারবেন না, কোনো ইউনুস চেঞ্জ করতে পারবেন। নাজমুল প্রথম বক্তা, তার বক্তব্য চলে গিয়ে আর 3 জন বক্তব্য দিয়েছে, তিনি প্রোগ্রামে আসছেন। তাহলে এইরকম যদি ইউনুস ভক্ত হয়, আমার স্যার কিন্তু তার মাথায়, আমি স্যার কাছে নিয়ে গেলাম তাকে ইফতারে, বললাম স্যার আমার ছোট ভাই, তো স্যার বলতে 5 দিন বছর ওর মাথায় হাত দিছে, দিয়ে ছবি তুলছে, আবার কিছুদিন ছবি এটাও পোস্ট করছে। এই ছবি দিয়ে আমরা কি পরিবর্তন হতে পারবো? কোনোদিন পরিবর্তন হতে পারবো? পরিবর্তনের জন্য প্রথম প্রয়োজন হচ্ছে নিজের ভিতরে এক ধরনের ঢেউ তোলা। আবার ঢেউ সেটা কি? ওই 3টা বিষয়। আর কিচ্ছু করা লাগবে না, আপনি বেকার থাকবেন না, আপনি দরিদ্র থাকবেন না, আপনি কার্বনের মধ্যে থাকবেন না, তাহলে পৃথিবীতে আর কিছু থাকবে? পৃথিবীর সবকিছু আপনার পেছনে ঘুরবে, আমরা কিন্তু সবাই ওদের পেছনে ঘুরি। আপনি দেখেন আমার সাথে অসম্ভব ফেসবুক আইডি ছিল, যেগুলো 5 তারিখে আন্দোলনের পর আর খুঁজি পাচ্ছে না, অথচ তাদের প্রত্যেকের সাথে ছবি ছিল কার ছবি? আজকে যাবেন, আমি বলছি যখন আমি আয়নাঘর ছিলাম, তখন আমি যেদিন আয়নাঘর সেদিন ছবি পোস্ট করি। কোনটা? সাদিটা আমার মধুর রয়েছে। যেদিন আমাকে বুঝায়, সেদিন আমি কোন ছবিটা দিই? স্যার বলছে এদিকে আসো। আবার ওই দিন আমি ভিডিও দিই, যেদিন বলে কামাল গ্রেড, আমি ওই ভিডিওটা দিই। অর্থাৎ আমাকে এক ধরনের ডিস্টার্ব করে, আমি আরেক ধরনের ডিস্টার্ব করি। আপনি যখন এই ডিস্টার্ব গুলো যারা করে, তাদের উল্টা ডিস্টার্ব করতে পারবেন না, তখন ফার্স্ট তালা বিল্ডিং কার উপরে পড়বে? আপনার উপরে পড়বে। আর যখন এগুলোকে প্রতিরুদ্ধ ভাবে আটকাতে পারবেন, যে বলছে ঘুষি মারি 5 তলা বিল্ডিং ফেলবে, এটা আপনার পক্ষে সম্ভব।
এবং এই অসম্ভবকে সম্ভব করেছে একটু দূরে গিয়ে হাটাজারির জোবরা থেকে গিয়ে সেই ডক্টর ইউনূস, যার হাতে আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমরা আশা করি এমন এক সম্ভাবনা এই বাংলাদেশ আমরা দেখতে পাবো যেটি আমরা কল্পনা করিনি। আপনারা কি ভাবতে পারেন? পারেন 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 না? দেখছি একজন কল্পনা করতে পারেন না? পারেন। এখানে আন্দোলনে গেছেন কারা কারা আজ দেখি? এখন তো সবাই গেছেন, আমি কিন্তু সবাই আগে গেছি, অনেকেই জানেন। এবং এই ভদ্রলোককে আমি একদিন আন্দোলন নিয়েছি অনেক কষ্ট করে। এই যে এই ভদ্রলোক সাক্ষী দিচ্ছে, অনেক কষ্ট করে ঘর থেকে একদিন বাইরে এনেছি, ছবি তুলে দিয়ে দিয়েছি, বলছি এটা রাখেন, কাজে লাগবে। কোনো ভয় নাই, কোনো ডর নাই। এই দেশ বৈষম্যহীন, এই দেশ কাদের? আমাদের এবং আমাদের সকলে। যারা আমাদের আন্দোলনের বিরোধিতা করছে তাদেরও। তারা কি দেশের মানুষ না? তাদেরও। তবে পরিবর্তন হতে হবে। আমাদের সকলের রাষ্ট্রটাকে সকলের জন্য উন্মুক্ত করতে হবে। আসুন, আর একদম বাড়াবো না, স্যারের কথা শুনবো, আমি আজকে কথা বলবো, আপনারা আমাদের সাথে সংঘবদ্ধ হন। এখন আপনাদের দিন, এখন কেউ আয়না করে আপনাদের নিতে না, এখন আসতে পারেন, এখন সুদিন। যখন সুদিন ছিল না তখন আমরা 100টা ক্লাব এখান থেকে দিয়েছি। তার মানে কি মানুষ আসেনি? আসছে। তখনও সাহসী লোক ছিল, তখন আমার একটা সাহস ছিল না, অনেকেরই সাহস ছিল। এরকম স্যার বলছেন যে প্রথমে আমি নিজেই 300 বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নেব, তারপর বলবো আমি কাকে? আমার অত্যন্ত কাছের মানুষটাকে, আপন মানুষটাকে, আমার ছোট ভাই বোন, তাদেরকে বলবো। তারপর বলছে যে আমি আরো কাছের মানুষকে বলবো, কাকে? আমার মা বাবাকে বলবো। বলছে যে প্রথম আমি 300 নেবো, তারপর আমার পরিবারকে 300 করবো। আমরা 4জন পরিবার, আমি, আমার মিসেস, আমার ছেলে এবং আমার মেয়ে, আমরা 4জন 300 মানুষ। আমি কামাল সাপোর্ট পারসন, একটু আগে যে রাইনা সুলতানা দেখছেন সে আমার মিসেস, আমিও কিন্তু সাপোর্ট পারসন হয়ে গেছি। তারপরে হচ্ছে 300 আরো একজন, এই যে ভিডিও করে 300 একজন মেম্বার, আমার মেয়ে আছে ওখানে বসে, সে কি পারসন। আমরা পুরো পরিবারটাই কি হয়ে গেলাম? 300 হয়ে গেছি। স্যার বলছে যে এই পরিবার হওয়ার পরে আপনাকে কি করতে হবে? সমাজ, আপনার সমাজকে 300 করতে হবে। এরপর কাকে? বলছে আপনার রাষ্ট্রকে। তারপর কি করবেন? বলছে বিশ্ব। তাহলে আমরা সবাই যদি পরিবার থেকে আসি, তারপর আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো। প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে, তারপর পরিবার, এরপর বলছে সমাজ, তারপর কি? রাষ্ট্র, এরপর কথা বলেন, তারপর বিশ্ব। তাহলে এইভাবে আমরা সবাই যদি এগিয়ে আসি, একদিন এই সুন্দর পৃথিবীর আমি অংশীদার হব। সেই অংশীদার হওয়ার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আসুন। 5টা মাত্র মানুষ, যদি লোক লাগে আমাকে বলুন, আমি দিব। দলে দলে লোক আছে আমার, শত শত লোক আমার কাছে। এখনো পর্যন্ত 70টা ক্লাস, 70 × 5 কত হয়? 350। আপনারা 125, কত টোটাল? 475 জন আমার কাছে আছে। আপনাদের যদি কারো একজন আছেন আর 4 জন আমার কাছে নিয়ে যাবেন। তবে সত্য হচ্ছে শুধুমাত্র আসলে হবে না, এখানে কাজ করতে হবে। এবং সেই কাজটা কি? পরিবর্তন। ওই 3 জায়গায় পরিবর্তন। আসুন আমরা সবাই 3 জায়গায় পরিবর্তন করি, নিজের চেতনাবোধকে পরিবর্তন করি, জাগিয়ে তুলি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের যে অসম্ভব সন্ধিক্ষণে দায়িত্ব নিয়েছেন, তার হাতকে শক্তিশালী করি। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন হই, এই প্রত্যাশা থেকে শেষ করলাম। আবারও আপনারা সবাই এখানে আমার আমন্ত্রণে আসার জন্য, শুধুমাত্র একটি ফেসবুক পোস্ট থেকে আপনারা সবাই দলবদ্ধভাবে এখানে আসেন, অসম্ভব ভালো লাগছে। আমার কৃতজ্ঞতা, ভালো থাকবেন। এই পর্যায়ে আমি যার বক্তব্য শোনার জন্য বসে আছেন, নোবেলজয়ী বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, আমাদের এরপরে আমাদের অতি আপনজন, শান্তিতে নোবেলজয়ী বরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনাদের জন্য কথা বলবেন। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় নোবেলজয়ী 300, এ বিষয়ে কথা বলবেন শান্তিতে নোবেলজয়ী বরেণ্য অর্থনীতিবিদ, আমার জীবনের সুপার হিরো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আসসালামু আলাইকুম।
আজকে খুব মজা লাগছে, আমার কাছে খুব আনন্দ লাগছে তোমাদের সবার সঙ্গে বসে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। মজা লাগছে এই জন্য সাধারণত বড় বড় বিশ্ববিদ্যালয়, বড় বড় অনুষ্ঠানে, তারপরে কিছু বলার জন্য সেখানে এইভাবে প্রযুক্তির মাধ্যমে তাদের সঙ্গে কথাবার্তা বলি, আলোচনা সভা হয়, তাদের সঙ্গে কথাবার্তা বলি, তরুণদের সঙ্গে বসে আলাপ করার সুযোগ হয়ে ওঠে। এই তোমরাই প্রথম আমাকে এই সুযোগটা দিলে, ধন্যবাদ জানাচ্ছি 30 ক্লাব, যাদের সঙ্গে আমাদের ভিন্নভাবে যোগাযোগ হয়, তাদের সবার সঙ্গে আজকে একটা বিশেষ বিষয়ে আলোচনা করার জন্য সুযোগ পেলাম। এটাই ভালো লাগছে, খুব মজা লাগছে, আনন্দ লাগছে তোমাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে। বিশেষ করে গাছপালা নিয়ে আলোচনাটা আমার কাছে খুব প্রিয় বিষয়, যেহেতু গাছ হলো আমাদের প্রাণ। আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, সেই কার্বন ডাইঅক্সাইড তারা গ্রহণ করে, বিনিময়ে তারা আমাদেরকে অক্সিজেন, কি মজার ব্যাপার, আমাদের বর্জ্য যেটা কার্বন ডাইঅক্সাইড সেটা তারা গ্রহণ করে, আর তাদের যেটা আমাদের জন্য যেটা সবচেয়ে প্রয়োজনীয় বা বেঁচে থাকার জন্য সেটা সবচেয়ে যেটা প্রয়োজনীয়, সেই জিনিসটা আমাদেরকে দেয়, সেটা হলো অক্সিজেন। পৃথিবীর লোকসংখ্যা বাড়ছে বাড়ছে বাড়ছে, খুব দ্রুত গতিতে বাড়ছে। এখন প্রায় 8 বিলিয়ন লোকের কাছাকাছি যাচ্ছে, পৃথিবীর ধারণ ক্ষমতার কাছাকাছি এসে গেছে আমরা, এত লোক পৃথিবীতে আছে। অথচ আমরা গাছপালা কেটে সাবার করে দিচ্ছি। যে গাছপালা অল্প সংখ্যক লোকের জন্য যথেষ্ট ছিল, কিন্তু এই 8 বিলিয়ন লোকের জন্য সেই গাছপালা যথেষ্ট নয়। তার মধ্যেও আমরা আমাদের কারণে, আমাদের লালসার কারণে, আমাদের ভোগ বিলাসের কারণে আমরা গাছপালা কেটেই যাচ্ছি, কেটে কেটে সাবার করে দিচ্ছি। ফলে যে অক্সিজেন আমাদের পাওয়ার কথা ছিল, সেই অক্সিজেন আমরা পাচ্ছি না। আমাদের জীবন ধারণ কঠিন হয়ে যাবে। আমরা গাছপালা কেটে ফেলছি কেন, নানা কারণে কাটি, কিন্তু মূল কারণটা হলো যে আমাদের লালসা, আমাদের লোভ, আমাদের ব্যবসায়িক স্বার্থ। আমরা আমাজনিয়াতে যেটা হচ্ছে, আমাজনিয়াতে এখন প্রায় সব দেশে একই কারণ, গাছপালাতে আগুন লাগিয়ে দিচ্ছে। ইন্দোনেশিয়াতে দেখা যাচ্ছে আগুন লাগিয়ে সাফ করে দিচ্ছে। কেন? যেটা আমাজনিয়াতে যেটা হচ্ছে সেটা হলো যে সাফ করে দিয়ে তারা সেখানে সয়াবিনের চাষ করে, ব্যবসায়িক চাষ করে। সয়াবিন দরকার হচ্ছে কেন? পশুপালনের জন্য, পশুর মাংস খাবার জন্য। সারা পৃথিবীতে বসে আছে যে যার অর্থ বেশি, সেই বেশি করে মাংস খায়। মাংস খাওয়ার জন্য অনেক পশুপালন করতে হয়, সেগুলো পশুদের খাওয়ানোর জন্য সয়াবিন লাগে, সয়াবিন চাষ করার জন্য বন কাটতে হয়, এই বন কেটে তারা সবাই। এদিকে মানুষের জীবন যে সাবার হয়ে যাচ্ছে, তার সঙ্গে এটা দেখা যাচ্ছে। এটা এই বনের সঙ্গে মানুষের জীবন, অন্যান্য প্রাণীর জীবন, তো শুধু গাছপালা না, বহু প্রাণীর বাস সেখানে। যে সেটা গেল এক কথা। এখানে তুমি শুধু আর্থিক দিকটার কথা বলছো, গাছপালা বিশেষ করে তাদের প্রসঙ্গে আমি আমাদের সার্বিক যোগাযোগ সংযোগ, মানুষের সঙ্গে গাছের সংযোগ, সেটার কথা মনে করিয়ে দিলাম। তোমাদেরও মনে আছে, এটা মনে করিয়ে দিলাম যে গাছের গুরুত্ব শুধু অর্থনৈতিক গুরুত্ব না, আমাদের পৃথিবীতে টিকে থাকার গুরুত্ব, বেঁচে থাকার গুরুত্ব। এই না হলে আমরা টিকে থাকতে পারবো। তারপরে গ্লোবাল ওয়ার্মিং এর কথা, বৈশ্বিক উষ্ণতার কথা যেটা বলি, সেটারও একটা বড় জিনিস হলো যে আমরা যদি গাছপালা ঠিক না রাখি, আমরা যদি আমাদের কার্বন ডাইঅক্সাইডকে সংযত করতে না পারি, তাহলে এমন হবে যে পৃথিবী বাস্তুবার থাকবে। এটাই হলো আমাদের বড় বিপদ। তোমরা যারা আজকে 30 ক্লাব করেছো, তাদের তো একটা প্রতিজ্ঞাই আছে যে আমরা একটা 3 শূন্যের পৃথিবী গড়ে তুলবো। 3 শূন্যের মধ্যে প্রথম শূন্যটা হলো আমরা গ্লোবাল ওয়ার্মিং থেকে পৃথিবীকে বাঁচাবো। আমরা পৃথিবীর তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠতে দেব। এখন প্রায় কাছাকাছি চলে এসেছি, 1.2 পার হয়ে গেছে। 1.5 কখন যখন সেটা এখন সময়ের ব্যাপার, কিন্তু আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। তার আগে আমাদেরকে এটা করে ধরতে হবে যে আমরা এমনকি শুধু 1.5 পর্যন্ত না, আমরা বলছি যে আমরা শূন্যতে চলে যাবো। একদম যে প্রথম দিকে যে অবস্থা ছিল আমরা সেই অবস্থায় যাবো। সেটা হলো আমাদের আদর্শ পরিবেশ উষ্ণতা, সেই উষ্ণতা আমরা যেন রক্ষা করতে পারি। যাই হোক, আমাদের গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচতে হবে, অর্থাৎ 1.5-এর নিচে রাখতে হবে। সেটা আমাদের একটা কমিটমেন্ট, সেটা আমাদের হচ্ছে জিরো গ্লোবাল ওয়ার্মিং। তারপরে জিরো ওয়েলফেয়ার, আমাদের সম্পদের কেন্দ্রীকরণ, সেটা থেকে আমরা বাঁচতে চাই। আর 3টি হলো আমরা বেকারত্ব থেকে বাঁচতে চাই। এই 3টি জিরো নিয়ে আমরা 30 ক্লাব। এই 30 ক্লাব সম্বন্ধে আমরা বলছি যে 30 ক্লাবের একটা বড় উদ্দেশ্য হবে ক্রমে ক্রমে আমরা প্রত্যেকে যেন এই গ্লোবাল ওয়ার্মিং এর দিকে আমাদের
কন্ট্রিবিউশন, আমাদের যে এর সঙ্গে যে সংযোগ সেটা যেন কমিয়ে করতে পারি, আমরা নিজেরা যেন গ্লোবাল ওয়ার্মিং এ আরো সংযোগ স্থাপন করে না দিই, যারা যেন এটা উপরের দিকে উঠে যায় গ্লোবাল ওয়ার্মিং, এটা যেন আমরা না করতে পারি, আমরা কমিয়ে ফেলবো। অর্থাৎ আমাদের ব্যক্তিগতভাবে আমরা জিরো গ্লোবাল ওয়ার্মিং এ চলে যাবো। আমার কোনো কন্ট্রিবিউশন গ্লোবাল ওয়ার্মিং তারপরে এটা জিরো কন্ট্রিবিউশন এই করছি আমরা নিয়ে আসবো। তারপরে জিরো ওয়েস্ট কনসেন্ট্রেশন নিয়ে আসবো, তারপরে জিরো আনএমপ্লয়মেন্ট নিয়ে আসবো ব্যক্তিগতভাবে। অর্থাৎ আমরা প্রত্যেকে 30% না 30 ব্যক্তি হব। আমরা যদি প্রত্যেকে 30 ব্যক্তি হই তাহলে ক্রমাগতভাবে আমরা 30 ফ্যামিলি হতে পারি। আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা গ্লোবাল ওয়ার্মিং কোনো কন্ট্রিবিউশন হবে না, অন্যান্য যেগুলো সমস্যা সেগুলোতে কোনো কন্ট্রিবিউশন হবে না। তখন আমরা 30 ভিলেজ করতে পারি, 30 গ্রাম। আমাদের গ্রামের থেকে কোনো রকমের বৈশ্বিক উষ্ণতায় কোনো কন্ট্রিবিউশন আমরা করবো না। অর্থাৎ আমরা যা যা বন জঙ্গল দরকার, সম্পদ দরকার, সমস্ত কিছু আমরা মেনটেন করবো। আমরা নবায়নযোগ্য শক্তি ব্যবহার করবো ইত্যাদি ইত্যাদি। এটা আমাদের গ্রাম হবে 30 ভিলেজ করতে পারলে তখন 30 কান্ট্রি, 30 দেশ করবো, 30 ব্যবসা করবো, ব্যবসাতে আমার ব্যবসাতে 30 ব্যবসা হবে। এখানে আমার ব্যবসার পক্ষ থেকে কোনো গ্লোবাল ওয়ার্মিং হবে না, আমার ব্যবসার পক্ষ থেকে কোনো ওয়েস্ট কনসেন্ট্রেশন হবে না, আমার পক্ষ থেকে কোনো বেকারত্বের প্রতি কন্ট্রিবিউশন হবে। এইভাবে যদি আমরা গিয়ে যাই তাহলেই আমাদের সেই ভবিষ্যতে 30 বিশ্ব যেটা আমরা কল্পনা করছি, আমরা আশা করছি, আমরা লক্ষ্য স্থাপন করেছি সেদিকে আমরা বসতে পারি। বনায়ন মানে হলো, বন জঙ্গল মানে হলো বহু প্রাণীর বসবাস সেখানে। তাদের জীবন আমাদের জীবনের সঙ্গে সংযুক্ত। তাদের জীবন যদি বিনষ্ট হয় আমাদের জীবন বিনষ্ট হয়ে যাবে। কাজে তাদেরকে রক্ষা করা আর আমাদের রক্ষা করা একই করা, সেই দিকটা যেন আমরা বিবেচনা করি। আচ্ছা, আমরা পুরো জিনিসটাই হলো পরিবেশন করে। যাক, খুব ভালো হলো তোমাদের সবার সঙ্গে আলাপ করার সুযোগ পেলাম। এরকম মাঝে মাঝে আরো বেশি আলাপ করতে পারো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমাদের এই আলোচনা তোমাদের কাছে ভালো লাগবে। আজকে যে আলোচনাটা তোমরা করবে, তোমরা আলোচনা তোমাদের উদ্বৃত্ত করবে, তোমাদের কাছে আর কি করবো, আমাদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আমরা পালন করবো। অন্যের প্রতি দায়িত্বটার পথে নিজের প্রতিও দায়িত্ব, আমাদের বেঁচে থাকা, আমাদের প্রজন্মের বেঁচে থাকা, সবকিছু একসঙ্গে অঙ্গাঙ্গিভাবে চলে, এটা যেন আমরা করতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমি Now it's time to welcome our first speaker for the person who has improved the lives of millions of people around the world by building social businesses whose idea and philosophy has created jobs across boundaries and race, who has dedicated his life and wisdom towards building a world of 3 zeros, who has inspired thousands of young people like me, and who taught us where super happiness lies. With only 7 principles, the profound impact of his philosophy has helped rewrite modern history of how humans can make this world a better place. The person who also gave us the vision, a fiction, I would say, of creating a world of 3 zeros. May I take the utmost privilege of inviting on stage our modern-day superhero, Nobel Peace Laureate, founder of German Bank, chairman at Eurocenter, chief advisor, Treason Global Center, Professor Mohamed Yunus, to deliver the opening address. I feel very happy that it has a beautiful structure now, even administrative setup and so on and so forth. So I'm happy that we are first time we are having a real speakers convention talking about it. And looking back, the most successful thing that came was not because of our plan. It was something unplanned completely. It was a response from individuals, and we kind of responded back to their initiative. This is the support person, 3-0 support person. That they became the key. They took the initiative and started negotiating with young people in a very tough way, not a very easy way. Make them think, make them work hard, and come around to creating 3-0 clubs. And I can remember one who just struck me very much, Dr. Kamal from Chile. He, out of nowhere, brought all the young people together and started talking in the language that we are trying to talk to ourselves. He mastered that language and started talking to young people, the young people discussing among themselves. So we had a
a Zoom meeting with Jian. And I was very impressed by the way they understood the whole issue, the way they took it seriously. And Kamal has no role to play, but he was out of nowhere. He came and took this initiative also. Then much later we talk about giving a kind of a designation, description of the person who will do such a thing, and call them please supporters. Thank you very much. Welcome to this discussion. Now we young leaders and change makers from around the world. I'm Mohammed Yunus, reaching out to express my heartfelt gratitude and immense pride in the incredible work you are doing to fight poverty, unemployment, and global warming. Our world is facing significant challenges from climate change and extreme inequality. Amidst these pressing issues, the 3-0 clubs stand as a light of hope, actively building a world of zero net carbon emission, zero wealth concentration, and zero unemployment. Every action you take, from small to big, at home, at a school, or in your community, brings closer to a world where sustainability and equality aren't just ideals, but realities. In the past couple of years, 3-0 clubs have shown how youth empowerment, innovation, and entrepreneurship can transform our society and our planet. I encourage each one of you to continue spreading the word about 3-0 Club. Share your stories, your projects, and your vision with other 3-0 clubs and the world. Let the world know that change is possible, and it's happening right now through your efforts. To all the members of our 3-0 clubs worldwide, remember, each one of you is a powerhouse of creativity and change. The changes we aspire to achieve in the world begin with us, and they begin now. Let's keep pushing forward with earths full of hope and minds full of innovation. Together we are unstoppable. Thank you. Let's unite and continue our journey toward transforming our world, 1-0 at a time. তাদের এই বক্তব্যের মধ্য দিয়ে আজকের আলোচনা পর্ব 3-0 সম্পর্কে জানার যে পর্ব সেটি শেষ। এবার আমাদের হাতে সময় আছে 12 মিনিট। এই 12 মিনিট দর্শকদের জন্য, তোমরা যারা অংশগ্রহণ করেছো তাদের জন্য। তোমার যদি কারো কিছু জানবার থাকে অতি সংক্ষেপে, এবং যে প্রশ্নটি এসে যাবে সেটি আর করা যাবে না। কেউ আছে কি হাত তুলে প্রশ্ন করতে পারো, নাম বলে। সব প্রশ্নের উত্তর কি পেয়ে গেছি? কারো কি কোনো প্রশ্ন নেই? আচ্ছা, যে কোনো একজন দাঁড়াতে পারি যে আজকের প্রোগ্রাম কেমন লাগলো, একটা অনুভূতি, 1 মিনিট। হ্যাঁ, ইয়েস, নামটা বলি, একটু মাইকটা দিবেন। হ্যাঁ, আর কেউ আছে কি এরকম? হ্যাঁ, আছি। হ্যাঁ, আপনাকে হবে না, এটা বাচ্চারা শুনবে। হ্যাঁ, যারা অংশগ্রহণকারী আজকে তারাই শুনবে। হ্যাঁ, ইয়েস, নাম। আসসালামু আলাইকুম, আমার নাম হাফেজ মোহাম্মদ বিশারতুল্লাহ। আমি অবশ্যই আনন্দিত যে আমি গত বছর 2022 সালে যে অনুষ্ঠানটি হয়েছিল এটাতেও আমি ছিলাম, এবং আজকের অনুষ্ঠানে আমি আসতে পেরে এবং আজকের অনুষ্ঠানের সকল অ্যাক্টিভিটিসগুলো, সকল বক্তব্যগুলো আমি শুনে নিজে খুবই আনন্দিত উপভোগ করতেছি, এবং প্রাউড ফিল করতেছি এই জন্যে যে আমরা একজন নবঞ্চলী যিনি প্রজেক্টটির এবং যিনি 3-0 ক্লাবের অ্যাডভাইজার এবং উপদেষ্টা এবং প্রধান হিসেবে আছেন, এবং চট্টগ্রামের যারা সাপোর্টিং আছেন, ওনাদের সকলের বক্তব্য শুনে আমরা ভবিষ্যতে যে পরিকল্পনা, ভবিষ্যতে আমরা পথপ্রদর্শক হিসেবে আমরা মনের মধ্যে অন্তস্থ করে নিয়েছি, এবং ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমাদের এরকম অনুপ্রেরণাময় বক্তব্য দেওয়ার জন্য, এবং আমাদের জীবন কিভাবে ছাড়াবো, জীবনে কি রকম স্বপ্ন দেখবো সেটার পথ প্রদর্শন করার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আর কেউ আছে কি? আর কেউ? ইয়েস। আসসালামু আলাইকুম, আমি ফারদিন নওয়াজ সজীব।
আমি আসলে আজকের মতো একটা আপনাদের এই প্রোগ্রামে ফার্স্ট টাইম মানে ভিন্ন ধরনের একটা দেখছি। আমি এর আগে ভলান্টিয়ার হিসেবে আসছি চট্টগ্রাম রেড ক্রিসেন্টে। গতকালকে আমি আসছি বিরতি নেওয়ার জন্য, 3 দিন ধরে ছিলাম ওখানে। তো আমরা মূলত কাজ করে হচ্ছে মানুষের সেবা দানের জন্য, বাট গ্লোবাল ওয়ার্মিং, তারপরে দারিদ্রতা, এগুলো নিয়ে কখনো চিন্তা করিনি, আর চিন্তা করার সুযোগই ছিল না। আমাদের যে পরিস্থিতি ছিল দেশ, এখন বর্তমানে সবাই অবশ্য এটা নিয়ে বর্তমানে কথা বলতেছে, বাট আমি এ ধরনের একটা প্রোগ্রাম আমি দেখি নাই। কিন্তু মানবতার জন্য সবাই এগিয়ে যাইতো, কিন্তু তারপরে একটা গণ্ডির মধ্যে সবাই আবদ্ধ ছিল। আজকে এরকম মুক্তভাবে কথা বলার জন্য আর কথা শোনার জন্য, বিশেষ করে আমি প্রফেসর ডক্টর ইউনূস স্যার একজন ফ্যান, ওনার উক্তিগুলো আমি পড়ি, বাট আজকে সরাসরি দেখে আমি মুগ্ধ আসলে। অনেক ধন্যবাদ। আমি কি পেছনের দিকে, এদিকে পেছনের দিকে, এদিকে হ্যাঁ একটু এদিকে 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 আর কেউ আছে এদিকে? হ্যাঁ আমাদের বৈষম্য আছে, একজন শুধু মেয়ে তুলছে না। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ আমাকে সুবিধা দেওয়ার জন্য। আসলে আমরা যা দেখি আমাদের সমাজে যে সম্পদের কেন্দ্রীকরণ, যে এমনিতে কথাই আছে যে নদী একবার ভাঙে আরেকবার গড়ে, মানে একদল মানুষ সম্পদে পূর্ণ হতে হতে এমন একটা অবস্থার মধ্যে চলে যায়, সেই সম্পদের কিন্তু সমগ্র মানুষেরই সম্পদ। এই সম্পদের মালিকানা কিন্তু একজন মানুষের হাতে চলে যায় বা কিছু মানুষের হাতে চলে যায়। তো গরিবরা গরিব হতে থাকে, ধনীরা আরো ধনী হতে থাকে, এরকম একটা অবস্থা। তো এই কনসেপ্ট থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসা উচিত একটা বৈষম্যহীন সমাজের জন্য। তো সেই জায়গা থেকে স্যারের যে কনসেপ্ট, যে দারিদ্র মুক্ত কিংবা বেকারত্ব মুক্ত যে কনসেপ্ট, সেটা অবশ্যই আমি মনে করি একটা বৈশ্বিকভাবে প্রভাব ফেলবে, ভালো প্রভাব ফেলবে। তো এটার জন্য আমরা আশাবাদী। আর সেই সাথে জিরো কার্বনের যে ব্যাপারটা বলছে, 3-0 টোটালি জিরো কার্বনের যে ব্যাপারটা বলছে, এটাও খুব একটা কার্যকরী পদক্ষেপ আমি মনে করি। তো আজকে সেই ইয়াটা আমরা জানতে পারলাম, এই জন্য খুব ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ মেয়েদের মধ্যে 2 জন আসবেন, ওরা আগে বলুন। আরো একজন আছে, 3 জন। উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি 10ম বিজ্ঞান শাখার একজন শিক্ষার্থী, চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে। আজকে এখানে আসতে পেরে আমি অনেক আনন্দ উপভোগ করছি এবং অনেক নতুন অভিজ্ঞতা আমি এখানে এসে করতে পেরেছি। আমার মনে সবসময় ইচ্ছা ছিল দেশের জন্য কিছু করতে পারার, মানুষের জন্য। আসলে এই 3-0 তথ্য বা থিওরি সম্পর্কে আগে আমি কিছুই জানতাম না, যে সত্যি কথা। এই অনুষ্ঠানটার কারণে যখন এই টপিকটা সম্পর্কে জানতে পেরেছি, আমি কালকে রাতেই সার্চ করেছি এবং এখানে এসে আমি বিস্তারিত জানতে পেরেছি এবং আশা করি এই 3-0 তথ্যের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আর আমাদের সবসময় ইচ্ছা আছে যে আমরা দেশের জন্য যদি কিছু করতে পারি। তো আজকে এখানে এসে অনেক ভালো লাগছে, অনেক সম্মানিত মানুষদের সঙ্গে পরিচিত হতে পেরে, তাদের বক্তব্য শুনতে পেরে, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। এরপরে আমরা দেশের জন্য নয়, আমরা নিজের জন্য প্রথমে করবো। 20 কোটি মানুষ, প্রত্যেকে তার জন্য করলে দেশের জন্য করা হয়ে যাবে। ইয়েস, তোমাকে। আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, কোরিয়া থেকে এসেছি। আমি 3-0 সম্পর্কে কিছু জানতাম না, আজকে এখানে এসে বিস্তারিত জানতে পেরেছি এবং আমার ছোট থেকে উদ্যোক্তা হওয়ার ইচ্ছে ছিল এবং নোবেল জয়ী আমাদের সবদীয় ইউনূস স্যারের সম্পর্কে আমি ছোট থেকে একটু জানতাম। উনি আমার একজন পছন্দের মানুষ, ওনার সম্পর্কে আমি এখানে এসে বিস্তারিত জানতে পেরেছি এবং সবার বক্তব্যগুলো খুব ভালোভাবে শুনছিলাম এবং আমার অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ সবাইকে। এরপরে অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, তুমি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সামিয়া সুলতানা জাহি। আসলে 3-0 ক্লাবের যে 2022 সালে প্রোগ্রামটি হয়েছিল, সেখানে আসার সৌভাগ্য হয়েছিল আমার। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের একদম সরাসরি ভার্চুয়ালি ছিলেন। তার বক্তব্যগুলো তখন আমাদের জন্য অনেক অনুপ্রেরণা ছিল। তখন আমি এই মাইকটি ধরার সৌভাগ্য পেয়েছিলাম ওনাকে প্রশ্ন করার জন্য।
আজও আমি এখানে আসতে পেরে অনেক বেশি আনন্দিত। তখন কাউন্সিলর একটা কথা আমার এখনো কানে বাজে, তিনি তখনও বলতেন আগে নিজেকে বদলাও, তারপর আমরা সমাজকে বদলাবো। আসলে সেই প্রথম যখন আমি 3-0 ক্লাব সম্পর্কে জানতে পারি, আমি বুঝতে পারি যে আমাদের পরিবেশকে আমাদেরকেই দরকার, আমরাই পারি পরিবেশকে বদলাতে। তখন আমি ভাবতে শুরু করি যে আমার কি এমন কাজ করলে আমি পরিবেশ বদলাতে পারবো। আমাদের চট্টগ্রামে মোটামুটি আমরা গাছপালা দেখতে পারি, কিন্তু আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা করি, সেখানে বড় বড় অট্টালিকা ছাড়া আর কিছুই দেখা যায় না। তখন আমি চিন্তা করলাম আমি ঢাকা শহরকে বদলাবো, আমি অ্যাটেম্পট নিব, আমি ঢাকা শহরকে একটা গ্রিন সিটিতে পরিণত করব। এবং আমি এবং আমার বেশ কিছু টিম মেম্বার্স মিলে আমরা একটি অ্যাপের উদ্বোধন করলাম, যে অ্যাপের থ্রুতে আমরা ঢাকা শহরকে পরিবর্তন করতে পারি। প্রথমে ছোট পরিসরে করার পরে আমরা গ্রিন জিনিয়াসের ফাইনালিস্ট হলাম। তারপর আমরা ওটাকে আরো ডেভেলপ করে বিশ্বের নাইজেরিয়ার একটা সিটি আছে ল্যাগোস, সেই ল্যাগোস সিটিকে ঢাকার মতো রূপ দেওয়ার চেষ্টা করলাম। যে ঢাকাকে আমরা গ্রিন সিটি বানাতে চেয়েছিলাম, আমরা সেই ল্যাগোসকে গ্রিন সিটি বানাতে পারবো। দেশে যদিও আমাদের 5 গভর্নমেন্টের বেশ কিছু ঝামেলার কারণে আমরা এটাকে গভর্নমেন্টে মানে কোলাবোরেশন করতে পারিনি, বাট আমরা একটা কম্পিটিশনে গিয়ে সেই ল্যাগোসকে ওই পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলাম এবং ল্যাগোসের গভর্নমেন্ট আমাদের আইডিয়াটাকে অ্যাকসেপ্ট করে এবং আমরা লন্ডনে একটা অ্যাওয়ার্ডও জিতি। সেই ইকো কানেক্ট অ্যাপ আমি আজকে যদি ডক্টর ইউনুস স্যার থাকতেন তার কাছে প্রেজেন্ট করতে পারতাম, বাট আমি বলবো যে প্রত্যেকের মধ্যে যদি আমরা এই স্পৃহাটা দেখি যে আমরা দেশকে বদলাবো, একটা জায়গাকে বদলাবো। আমি যখন চিন্তা করলাম যে আমি ঢাকা শহরকে বদলানোর কথা চিন্তা করলাম, এখানে আমাদের অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যার বদলানোর কথা আজকে এখানে এতগুলো মানুষকে দেখতে পেরে আমার আসলে খুব ভালো লাগছে। আমি বিশ্বাস করি যে আমিও আসলে এই প্রত্যেকটা মানুষের মতো হতে পারবো। এখানে যে স্টেজে যারা ওই চেয়ারগুলোতে বসে আছে, আমি একদিন ওখানে যেতে পারবো। সেই এভাবে আমি এখানে শেষ করছি। আমাদের আর 3 মিনিট আমার সময় আছে এখানে। খুব দ্রুত তোমাকে অনেক ধন্যবাদ। তোমার নামটা কি বলছিলে? সামিয়া। ইয়েস, ভেরি গুড। 3 মিনিট শেষ হবে, বাইক বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আমিনুল হক। আমি বেশ কিছু সামাজিক সংগঠনের সাথে জড়িত। আমি নিজেও কিছুদিন আগে বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচি ছিলাম, নিজেও বৃক্ষরোপণ কর্মসূচি করেছি। আমাদের সমাজের, আমাদের দেশের মধ্যে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিংটা, আমাদের যে পরিবেশটা মানে নষ্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণে, যদি আমরা গাছপালা রোপণ করি তাহলে আমাদের এই কার্বন ডাইঅক্সাইডটা গাছপালা রোপণ করার কারণে হয়তো কিছুটা কমে যাবে। তো আজকের এই প্ল্যাটফর্ম, আজকের এই ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পেরে আমি আসলে গর্বিত। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে সম্পর্কে যদি কিছু বলতে করি, তাহলে উনি শুধু চট্টগ্রামের গর্ব নয়, উনি পুরো বাংলাদেশের গর্ব, উনি পুরো বিশ্বের গর্ব। ধন্যবাদ। আপনি যদি ওদিকে দিয়ে দেন। শেষ, বুঝতে পারছি। জি, ওকে, 1 মিনিট শেষ। আসসালামু আলাইকুম, আমি শেখ আব্দুল্লাহ আছি। আমি আসলে আমি কোয়েশ্চেন করবো কামাল স্যারের কাছে। সেটা হচ্ছে হয়তো আমি এটা ধরতে পারিনি, আমার জ্ঞানের গ্যাপ আছে বা আমি এটা স্পষ্টভাবে ধরতে পারিনি। আমি ক্লিয়ার হওয়ার জন্য আমি কোয়েশ্চেনটা করতেছি। আমি 2018 সাল থেকে শিশু অধিকার নিয়ে কাজ করি। ইউনিসেফ বাংলাদেশের সাথে আমার শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সুযোগ হয়েছে। তো আমি আসলে দীর্ঘদিন ধরে শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে একটা প্রবলেম আইডেন্টিফাই করতে পারি, সেটা হচ্ছে চট্টগ্রামে কম করে হলেও অর্ধশতেরও বেশি সামাজিক সংগঠন আছে যারা শিশুদেরকে নিয়ে কাজ করে। কিন্তু আমি যে প্রবলেমটা দেখলাম, আমার কাছে মনে হলো আসলে কোনো শিশু সেখানে পদশিশু কমে না। এত বছর ধরে অনেক সংগঠন কাজ করতে কোনো পদশিশু কমে না। আমার যেটা হলো সেটার জন্য সমন্বয়হীনতা। মানে আমি প্রশ্ন বুঝে গেছি, আমার সময় আমি একটু শেষ করবো, একটু দিয়ে দিচ্ছি। আমি প্রশ্ন বুঝে গেছি। আমি গতকালকে ত্রাণ সামগ্রী দিতে গেলাম, আমার কাছে মনে হলো যে ত্রাণ সামগ্রী দেওয়ার কোনো প্রয়োজন নেই। বন্যার কারণ, প্রতিকার, এই উপায়টা জানা খুব বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। আমি বুঝাতে পারলাম যে আমাদের শিশুদেরকে শুধু অর্থনৈতিক সাহায্য করতে হবে না, এটার কারণ এবং প্রতিকারের উপায় জানতে হবে। আর কারণ এবং প্রতিকারের উপায় না জেনে আমরা শুধু প্রতি পাশে দিয়ে আবার নতুন শিশু আসে, এটাই তো ভুল কথা। আমি সময় শেষ, সময় শেষ। কেউ সময় এলাও করবে তাহলে হবে। আমার প্রশ্নগুলো পরে সম্ভবত আমরা, আর তোমার সাথে আমি ব্যক্তিগতভাবে বসার, তুমি যে যখনই তুমি আমার কাছে চাইবে সময়, আমি তোমাকে সময় দেবো। আমাদের সময়ের ব্যাপারে ব্যক্তিগতভাবে আমি কোনোদিন কাউকে কোনোদিন ছাড় দিই না।
সুতরাং আজকে স্যার দিলাম না, প্রোগ্রাম এখানে সমাপ্তি। সবার জন্য ঘোষণা হচ্ছে এই, আপনারা সবাই যাওয়ার সময় আমাদের তরফ থেকে একটি ছোট্ট নাস্তার প্যাকেট আছে, যদিও এটা নিষিদ্ধ, তথাপি এটি আমার পক্ষ থেকে সৌজন্য।